আসসালামু আলাইকুম এক্সেস পরিবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। হ্যাঁ, আর এক্সেস মেডিকেল স্কুল দেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেকদিন হলে আমাদেরকে চেষ্টা করে নতুন কিছু লাইভ সেশন, নতুন কিছু লেকচার ক্লাস এবং রিভিউ ক্লাস উপহার দেওয়ার। হ্যাঁ, ঘরবন্দি জীবনে যাতে আমরা পড়ালেখা থেকে দূরে না সরে যাই এবং আমরা যাতে ভবঘুরে না হয়ে পড়ে, দিশেহারা না হয়ে পড়ি, তার জন্যই কিন্তু এই আয়োজন। শুধুমাত্র আমাদের কথা ভেবেই আপনার আমার এবং আমরা যাতে পড়ালেখার মধ্যে থাকতে পারি, তার জন্য কিন্তু তৈরি করেছে এক্সেস মেডিকেল স্কুল 1300-র বেশি ভিডিও। হ্যাঁ, আর তারই ধারাবাহিকতায় আজকে রাত যখন 9টা, তখন আমি আপনাদের উপস্থাপিকা হাজির হয়েছি নতুন আরেকটি লাইভ সেশন নিয়ে। হ্যাঁ, আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন এই লাইভ সেশনের নাম হচ্ছে বায়োকেমিস্ট্রি রিভিউ ক্লাস। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি নামটা শুনলেই কেমন ভয় ভয় কাজ করে। যদিও বায়োকেমিস্ট্রিটা একাদশ শ্রেণী থেকে আমাদের সাথে রয়েছে, কিন্তু তারপরেও বায়োকেমিস্ট্রি নিয়ে ভয়ের যেন শেষই নাই। কত রকমের বিক্রিয়া, কনফিউশন এবং জটিলতা আর কথাই মনে হয়ে যায় বায়োকেমিস্ট্রির নাম শুনলেই। মনে হয় পারবো তো, সব মনে থাকবে তো, নাকি পরীক্ষার হল লিখতে পারবে তো, এরকম হাজারো রকমের সমস্যা এবং শঙ্কার কথা শোনা যায়। আর তাই এই কথা তাই আমাদের বায়োকেমিস্ট্রি নিয়ে ভয় ভীতি দূর করতে এই সেশন গুলা। আর আজকে আমরা বায়োকেমিস্ট্রি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিপিড বা লিপিড বায়োমলিকুলস, অ্যাবজর্পশন এবং হচ্ছে মেটাবলিজম। আর এই টপিক গুলাকে অনেক সুন্দর এবং অনেক গুছিয়ে আলোচনা করতে চলেছেন আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত দক্ষ এবং হচ্ছে মেধাবী ব্রিলিয়ান্ট আপু, আমাদের সবার প্রিয়, অত্যন্ত পরিচিত মুখ, ইবনে সিনা মেডিকেল কলেজের সেশন 2017-2018 তামিমা তাহরিন জারা আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপু আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আর আপনাকে দেখে তো আপু অনেক ভালো আছি। আপনারা সবাই জানেন আপু কিন্তু বায়োকেমিস্ট্রি সেশনটা দেওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু একটা সুন্দর অ্যানাটমি সেশন উপহার দিয়ে চলেছেন। সবাই নিশ্চয়ই আপুর এই সেশন গুলো উপভোগ করছেন এবং অনেকাংশে উপকৃত হচ্ছেন। হ্যাঁ, আর তাই তো আজকে আপু আমাদেরকে একটা সুন্দর সেশন, লিপিডের উপর একটা সুন্দর সেশন উপহার দিতে চলেছেন। তাই যারা যারা এই সেশনটা দেখছেন এবং যারা যারা অধীর আগ্রহে ছিলেন, তারা সবাই বই খাতা নিয়ে ঝটপট বসে পড়ুন এবং মেনশন করে ফেলুন আপনার পছন্দের বন্ধুটিকে। কারণ এই সেশনে আপু কিন্তু বায়োকেমিস্ট্রি নিয়ে অনেক সুন্দর সুন্দর তথ্য গুলো শেয়ার করতে চলেছেন। তাই আপু, কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের সেশনটা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ আপু। আপু, লিপিড নিয়ে প্রথমে আমাদের যেহেতু আজকের টপিকটা হচ্ছে লিপিড, তো লিপিড নিয়ে আপু আপনি কিভাবে আসলে লিপিডটা আসলে কি বা আমাদের কিভাবে পড়া উচিত, ওই রকম যদি আপনি আমাদের বুঝায়া বলেন। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের লিপিড নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। আমরা চেষ্টা করব যাতে আমাদের পুরো কনফিউশনটা এবং এক্সামের জন্য রিলেটেড লিপিড কি কি লাগে সেটাকে একটু হাইলাইট করার। তো চলো আমরা শুরু করি তাহলে। প্রথমে পার্টেই থাকবে আমাদের হচ্ছে লিপিড অ্যাজ এ বায়োমলিকিউল। তারপর পার্ট ইনশাআল্লাহ থাকবে লিপিডের ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড লাস্টে ইনশাআল্লাহ মেটাবলিজম। তো প্রথমেই আমরা জানি যে লিপিড থেকে অ্যাজ এ বায়োমলিকিউল কি কি লাগবে। অ্যাজ এ বায়োমলিকিউল প্রথমে আমাদের লিপিডের ডেফিনিশনটা লাগে, এবং শুরুতেই বলে দিই যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই ইয়ারই থাকতে পারো, তো আমার কাছে মনে হয়েছে লিপিডটা আমাদের সবার একটু ভিত্তি কাজ করে, স্পেশালি মেটাবলিজম, অ্যাবজর্পশনের জায়গাগুলো, ডাইজেশনের জায়গাগুলো। আমি ইনশাল্লাহ অনেক চেষ্টা করেছি যাতে এই জিনিসটা গুছিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো বই হিসেবে এবিসিটা আমার কাছে মনে হয়েছে ইটস এনাফ, বাট মেটাবলিজম যদি তোমরা একটু বেশি জানতে চাও পড়তে পারো, বাট এবিসিটা সবার আগে পড়ে নিও, কারণ এবিসিটা না পড়লে কিন্তু তুমি লিপিং কড, হারপার, অন্যান্য বইগুলো পড়তে তোমার কষ্ট হয়ে যাবে। তো চলো আর দেরি না করে আর কথা না বাড়ি আমরা প্রসিড করি। লিপিডের প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লিপিডের ডেফিনিশন। এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আমরা যদি একটু বলি ডেফিনিশনটা শর্টলি, তাহলে হচ্ছে লিপিডস আর দ্য হেটেরোজেনাস গ্রুপ অফ অর্গানিক সাবস্টেন্স which are water insoluble but soluble in fat solvent.
ওয়াটার ইনসলিউবল থাকবে, কিন্তু ফ্যাট সলভেন্ট যেগুলো থাকবে সেখানে কিন্তু ঠিকই সলিউবল থাকবে। ফর এক্সাম্পল আমরা জানি অ্যালকোহল, বেনজিন, ইথার, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে আমাদের লিপিডের ডেফিনিশন। এখন আসি আমরা প্রোটিন, পলিস্যাকারাইড, এগুলো কিন্তু আমরা জানতাম যে আমরা এগুলো হচ্ছে পলিমার, তাই না? পলিমার ফর্ম করে থাকে। নিউক্লিক অ্যাসিড এগুলো হচ্ছে পলিমার করে ফর্ম করে থাকি। বাট লিপিডের ক্ষেত্রে অ্যাজ এ বায়োমলিকুল এক্সেপশন এটাই যে লিপিডটা কিন্তু কোনো পলিমারিক সাবস্টেন্স না, রাদার এটা কিন্তু একটা মলিকিউল, স্মল মলিকিউল। এখানে বিল্ডিং ব্লক গুলো মেইনলি হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড থাকবে, বাট সামটাইমস এখানে কোলেস্টেরল থাকতে পারে এবং আদার কিছু স্টেরল থাকতে পারে, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড নাও থাকতে পারে। এবং এখানে কিন্তু কোনো সিঙ্গেল ইউনিট দিয়ে যে ফর্ম হচ্ছে লাইক এটা একটা পলিমার হিসেবে মনোমার থাকছে, এরকমটা কিন্তু না ব্যাপারটা। এটা একটু মনে রাখবা যে লিপিডটা কোনো পলিমার না, যেমনটা আমাদের প্রোটিন ছিল, কার্বোহাইড্রেট ছিল, আবার জেনেটিক্স কার্ডে আমরা পড়েছি ডিঅক্সি পলিরাইবোনিউক্লিক অ্যাসিড, এখানেও পলিমার গুলা, তো ওরকমটা না। তো এরপরে আসে আমাদের ক্লাসিফিকেশন। লিপিডের ক্লাসিফিকেশনটা ভাইবার জন্য, তারপর হচ্ছে তোমার রিডেনের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। এই ক্লাসিফিকেশনটা খুবই ছোট, তোমরা দেখো। প্রথমে আমরা এদিকে তিনটা ভাগে ভাগ করেছি, একটা সিম্পল লিপিড, একটা কমপ্লেক্স অর কম্পাউন্ড লিপিড, আর একটা হচ্ছে ডিরাইভ লিপিড। তো সিম্পল লিপিড যেটা, সিম্পল লিপিড তো আমরা জানি এখানে নরমালি এটা হচ্ছে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল, এবং এখানে কোনো নন লিপিড সাবস্টেন্স থাকবে না যেহেতু এটা সিম্পল। এক্সাম্পল হচ্ছে আমাদের নিউট্রাল ফ্যাট, ওয়াক্স, এগুলা। মানে এখানে মেইনলি ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল থাকবে। আর কমপ্লেক্স যে লিপিড সেখানে কিন্তু ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহলের পাশাপাশি একটা আদার নন লিপিড সাবস্টেন্স থাকে। ফর এক্সাম্পল কমপ্লেক্স লিপিডের এক্সাম্পল যদি বলি তাহলে হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লাইপোপ্রোটিন। আমরা জানি এখানে ফ্যাটি অ্যাসিড মানে অ্যালকোহল এবং সাথে একটা নন লিপিড সাবস্টেন্স থাকবে। এরপরে সেই ডেরাইভ লিপিড। ডেরাইভ লিপিড গুলো হচ্ছে আসলে কিছু ডেরিভেটিভ যেগুলো আমরা হচ্ছে কিছু সিম্পল লিপিডের হাইড্রোলাইসিসের মাধ্যমে এবং কিছু কমপ্লেক্স লিপিডের হাইড্রোলাইসিসের মাধ্যমে পাই, যেগুলো নরমালি লিপিড যে ক্যারেক্টারিস্টিক আছে সেই লিপিড ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বেয়ার করে। ফর এক্সাম্পল এখানে ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এগুলো থাকে, বাট এখানে আলাদা কিছু গ্রুপও থাকে যেগুলো হচ্ছে ডিফারেন্ট। যেমন আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন বলতে পারি, কোলেস্টেরল বলতে পারি, ফ্যাট সলিউবল ভিটামিন, এগুলো হচ্ছে ডেরাইভ লিপিড। আবার কিটোন বডি, এগুলো কিন্তু ডেরাইভ লিপিড। এটা সিম্পলও না, কমপ্লেক্সও না। আচ্ছা, এরপর আমাদের একটা টপিক একটু লাগে, সেটা হচ্ছে নিউট্রাল ফ্যাট। এটা হচ্ছে আমাদের একটু ভাইবার জন্য আর এমসিকিউ এর জন্য লাগে। নিউট্রাল ফ্যাট তো হচ্ছে আমরা জানি ফ্যাটি অ্যাসিডের একটা ট্রাই এস্টার, যেখানে হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে, তাই না? গ্লিসারল, এই যে নিউট্রাল ফ্যাট ট্রাইএসাইল গ্লিসারল এর যে কেমিক্যাল ফর্মুলাটা আছে, তোমরা যারা একটু ভালো করো ভাইবাতে তাদেরকে কিন্তু এটা আঁকতে বলে মাঝে মধ্যে, এক্সটার্নাল বা ইন্টারনাল টিচার। তো আমাদের যে হেড অফ ডিপার্টমেন্ট স্যার ছিলেন তিনি কিন্তু ভাইবা বোর্ডে বলতেন, কাগজ কলম দিয়ে দিতেন, বলতেন কি মাইকটা এঁকে দেখাও তো কিভাবে, এটা কিভাবে হয়। এঁকে দিতে পারলে খুবই খুশি হয়ে যেতেন স্যার। তারপর হচ্ছে গিয়ে আমরা আসি যে এখানে আমরা যেহেতু ট্রাইএস্টার বলছি নিউট্রাল ফ্যাটটাকে, এখানে কিন্তু একটা গ্লিসারল থাকে এবং তিনটা ফ্যাটি অ্যাসিড থাকে। এবং এটা নিউট্রাল বলা হচ্ছে এই জন্য যে এটার হচ্ছে কি আমাদের নর্মাল বডি পিএইচে এটা কোনো চার্জ কন্ডিশনে থাকে না, এটা নিউট্রাল অবস্থায় থাকবে। এবং এটা আসলে লিকুইড স্টেটে, মানে এই ফ্যাটগুলো লিকুইড স্টেটে থাকে এবং সেটাকে আমরা বলি হচ্ছে অয়েল। নর্মাল টেম্পারেচার যদি লিকুইড স্টেটে থাকে তখন আমরা এটাকে অয়েল বলি, আবার কিছু কিছু সময় নর্মাল টেম্পারেচারে সলিড স্টেটে থাকে। অয়েলের এক্সাম্পল তোমরা জানো ভেজিটেবল অয়েল, ফিশ অয়েল, এগুলো। আর ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকছে যেমন ধরো তোমার ঘি, বাটার, এগ, এগুলো কিন্তু হচ্ছে আমাদের নিউট্রাল ফ্যাটের মধ্যে পড়ে। আরেকটা ভাইবার কোয়েশ্চেন হচ্ছে তোমার ভাইবা এমসিকিউ বহুত জায়গায় লাগে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফ্যাট অ্যান্ড অয়েল। হ্যাঁ, ফ্যাট এবং অয়েলের মধ্যে পার্থক্যটা লাগে। এখন আসি ফ্যাটটা কি আর অয়েলটা কি। ফ্যাটটা তো আমরা জানি সলিড থাকবে, রুম টেম্পারেচারে ফ্যাটটা সলিড থাকবে। রুম টেম্পারেচার মানে তো বুঝোই 25°C টেম্পারেচার। আর অয়েল মানে হচ্ছে অয়েল যেটা, সেটা হচ্ছে রুম টেম্পারেচার অলওয়েজ লিকুইড ফর্মে থাকবে। ফ্যাটে অলওয়েজ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের সংখ্যাটা অনেক বেশি হবে, আর অয়েলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পার্সেন্টেজটা বেশি হবে। একটু পরে আমরা ইনশাআল্লাহ ফ্যাটি অ্যাসিড পড়বো, তখন আমরা বলবো কোনটা ভালো কোনটা খারাপ। তো এখন একটু বলি, যেহেতু তখন বুঝতে পারবে। তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো, তাই ফ্যাটটা কিন্তু কম্পারেটিভলি একটু ভালো। এখন এখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতে হবে, হ্যাঁ, স্যাচুরেটেড যেটা। কিন্তু সরি, একটু উল্টো বলেছি না? হ্যাঁ, উল্টো বলেছি। আচ্ছা, এটা আমরা তখন যখন বলবো তখন বলছি।
এরপর আমরা আসি হচ্ছে ওয়াক্স এর ক্ষেত্রে। হ্যাঁ, ওয়াক্স হচ্ছে আমরা জানি ফ্যাটি অ্যাসিড এবং সেখানে যদি কোনো লং চেন মনোহাইড্রিক অ্যালকোহল থাকে সেটা হচ্ছে আমাদের ওয়াক্স। এখানে রেটিনল এস্টার থাকতে পারে, কোলেস্টেরল এস্টার থাকতে পারে, ভিটামিন ডি এর এস্টার থাকতে পারে। বুঝতেই পারছো এস্টার মানে কি, একটা রেটিনলের সাথে, রেটিনল এস্টার মানে রেটিনলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড থাকবে। কোলেস্টেরল এস্টার মানে তো জানো কোলেস্টেরল একটা ফ্যাটি অ্যাসিড থাকবে। ভিটামিন ডি এস্টার মানেও তাই, ভিটামিন ডি অ্যালং উইথ ফ্যাটি অ্যাসিড। এরপর আসি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফ্রম লিপিড, ফসফোলিপিড। ফসফোলিপিডটা এত ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট যে বলে বোঝানো যাবে না, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আসি ফসফোলিপিডটা কি। আমরা জানি ফসফোলিপিডটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল। যদি এই অ্যালকোহলটা যদি ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাটাচ থাকে, এখানে নাইট্রোজেন বেস থাকতেও পারে নাও থাকতে পারে, সেই কন্ডিশনকে আমরা বলি ফসফোলিপিড। মানে একটা ফ্যাটি অ্যাসিড থাকবে, অ্যালকোহল থাকবে যেটা নর্মাল লিপিডে থাকে, এখানে নন লিপিড গ্রুপ হিসেবে থাকবে হচ্ছে ফসফরিক অ্যাসিড যেটার সাথে আমাদের অ্যালকোহলটা অ্যাটাচ থাকবে, এবং এখানে নাইট্রোজেন বেস থাকতেও পারে নাও থাকতে পারে। এই নাইট্রোজেন বেসের প্রেজেন্স এবং অ্যাবসেন্সের বেসিসে আমরা এটাকে ক্লাসিফাই করি হচ্ছে গ্লাইকোফসফোলিপিড আর হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড। তোমরা সবাই এটা জানো, এবং এখান থেকে বেশি কিছু লাগে না। গ্লাইকোফসফোলিপিডটা কি দিয়ে তৈরি হচ্ছে, যেমন এখানে ফ্যাটি অ্যাসিড থাকছে, গ্লিসারল থাকছে, ফসফরিক অ্যাসিড থাকছে, উইথ অর উইদাউট নাইট্রোজেন বেস। এটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড। মানে ফসফোলিপিড যা, গ্লিসারোফসফোলিপিড ওয়ান কাইন্ড অফ তাই। এখানে ফসফাটিডিক অ্যাসিড যেটা, এখানে হচ্ছে এটা থাকছে, মানে গ্লাইকোফসফোলিপিড যেটা, সেখানে নাইট্রোজেনাস বেসও থাকতে পারে। ফসফাটিডিক অ্যাসিডে কিন্তু কোনো নাইট্রোজেনাস বেস থাকে না, কিন্তু গ্লাইকোফসফোলিপিড যেটা কথা বলছিলাম আমরা, সেখানে কিন্তু ফসফাটিডিক অ্যাসিডের সাথে নাইট্রোজেনাস বেসও নরমালি থাকে। এরপর আসি হচ্ছে মেজর যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে আমাদের বডিতে, যেটা গ্লাইকোফসফোলিপিডের মধ্যে পাওয়া যায়, সেগুলোকে আমরা বলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আবার মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা ওলিক অ্যাসিড, পালমিটোলেইক অ্যাসিড, এগুলো তোমরা সবাই জানো। মানে মানে যেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, আর যেটা স্যাচুরেটেড সেটা কিন্তু সবসময় খুবই খারাপ, কারণ এখানে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড গুলোকে ব্রেকডাউন করা যায় না। এরপর আসি কিছু কমন ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং মাঝে মধ্যে এমসিকিউ তে দিয়ে ফেলে, যে কমন গ্লিসারোফসফোলিপিডের কম্পোজিশন এবং তাদের নাম। নামটা তো তোমরা সহজেই পারো, যেমন ফসফোরিক অ্যাসিড আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, সেখানে হচ্ছে গ্লিসারল থাকবে, ফ্যাটি অ্যাসিড থাকবে এবং ফসফরিক অ্যাসিড থাকবে। এখানে নাইট্রোজেন বেস নরমালি অ্যাবসেন্ট থাকে, কিন্তু কোনো কারণে যদি ফসফোরিক অ্যাসিডের সাথে যদি নাইট্রোজেন বেস আলাদা করে চাইলে প্রেজেন্টও থাকতে পারে, কিন্তু নর্মাল ফসফোরিক অ্যাসিডের সাথে নাইট্রোজেন বেস নরমালি অ্যাবসেন্ট থাকে। এরপর একটা এক্সাম্পল আছে লেসিথিন, তারপর সেফালিন আছে, এরকম আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নিও, সুন্দরভাবে তোমাদের এবিসি তে দেয়া আছে। তারপর হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড। স্ফিঙ্গোফসফোলিপিডের আরেকটা নাম জিজ্ঞাসা করে ভাইবাতে, এটাকে আমরা বলি স্ফিঙ্গোমায়োলিন, তাই না? কারণ এখানে এটা স্ফিঙ্গোমায়োলিন বলা হয় কারণ এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল যে মেমব্রেন আছে সেখানে একটা বড় কন্ট্রিবিউশন আছে, এবং মাইলিন যে শীথ আছে আমরা জানি আমাদের মাইলিন শীথ দিয়ে কাভারিং থাকে আমাদের নার্ভাস টিস্যু গুলা। এই মাইলিন শীথের একটা ইম্পর্টেন্ট কম্পোজিশন হচ্ছে স্ফিঙ্গোমায়োলিন বা স্ফিঙ্গোফসফোলিপিড। এখানে কি থাকে, এখানে জাস্ট ফ্যাটি অ্যাসিড থাকবে, অ্যালকোহল হিসেবে থাকবে স্ফিঙ্গল, স্ফিঙ্গলের সাথে থাকবে ফসফরিক অ্যাসিড আর হচ্ছে কোলিন থাকবে। এটি হচ্ছে এটা কনস্টিটিউয়েন্টস, এতটুকু পারলেই যথেষ্ট ইনশাআল্লাহ এখান থেকে। এরপরে সেই আমাদের গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিডের আরেকটা নাম হচ্ছে গ্লাইকোস্ফিঙ্গোলিপিড। এখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড থাকবে, স্ফিঙ্গল থাকবে, আর যেহেতু গ্লাইকো বুঝতেই পারছো এখানে কার্বোহাইড্রেট থাকবে, অথবা এটাকে আমরা এভাবে বলি, এই যে সিরামাইড এর সাথে কার্বোহাইড্রেট থাকবে। সিরামাইডটা কি? সিরামাইড হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং স্ফিঙ্গল মিলে একটা ফ্যাটি পার্ট রিপ্রেজেন্ট করে, যেটা লিপিড পার্ট। সেই লিপিড পার্টটাকে আমরা বলি সিরামাইড। হ্যাঁ, এটা একটা ভাইবা কোশ্চেন যে সিরামাইডটা কি। ফ্যাটি অ্যাসিড এবং স্ফিঙ্গল মিলে সিরামাইড ফর্ম করে। এবং এই যে আমাদের গ্লাইকোলিপিডের আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, মানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সেরেব্রোসাইট আর একটা হচ্ছে গ্যাংলিওসাইট। এখন হচ্ছে সেরেব্রোসাইট এখানে হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট থাকবে, যেটা হচ্ছে গিয়ে আমাদের মনোস্যাকারাইড থাকবে সেরেব্রোসাইটে। ফর এক্সাম্পল যদি বলি গ্লুকোসেরেব্রোসাইট, গ্যালাক্টোসেরেব্রোসাইট, মানে এখানে নর্মাল সিম্পল মনোস্যাকারাইড দিয়ে এখানে গ্লুকোজ ইউনিটটা ফর্ম হচ্ছে। আর গ্যাংলিওসাইট যেটা, সেখানে কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন আমরা কার্বোহাইড্রেট সেশনে বলেছিলাম এখানে কিছু গ্লাইকোসামাইনো গ্লাইকানস থাকে, যেগুলো অ্যামাইনো সুগার, আবার সাইলিক অ্যাসিডের কিছু ডেরিভেটিভস থাকে, যেগুলো কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা যখন থাকবে কার্বোহাইড্রেট কম্পোনেন্ট হিসাবে আমাদের গ্লাইকোলিপিডের মধ্যে, তখনই আমরা এটাকে
বলি গ্যাংলিওসাইট। আরেকটা জিনিস আছে, সে এখানে বলি একটা সালফোলিপিড। সালফোলিপিডটা হচ্ছে গ্লাইকোলিপিড, যে গ্লাইকোলিপিডের সাথে সালফার থাকবে সেটাকে আমরা বলি সালফোলিপিড। যেমন আমরা হচ্ছে এক্সাম্পল বললে গ্লুকোসেরাব্রোসাইড যেটা বলেছিলাম ওটার সাথে যদি সালফেট লাগিয়ে দিই, যেমন গ্লুকোসেরাব্রোসাইড সালফেট, এটা একটা সালফোলিপিড। আবার গ্যালাক্টোসেরাব্রোসাইড সালফেট গ্যালাক্টোলিপিড, এটাও একটা সালফোলিপিড। এরপরে সে আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা শুধুমাত্র ভাইবাতেই নাই বরং রিটেন, ভাইবা, এমসিকিউ সব জায়গায় তোমার লাগবে, সেটা হচ্ছে তোমার লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিনটা হচ্ছে আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং এটা হচ্ছে আমাদের লিপিড থাকে এবং একটা প্রোটিন পার্ট থাকে। লাইপোপ্রোটিন বুঝতেই পারছো, লাইপো মানে লিপিড পার্ট থাকবে, প্রোটিন মানে একটা প্রোটিন পার্ট থাকবে। তো প্রোটিন পার্ট যেটা, সেই প্রোটিন পার্টের মধ্যে আমাদের যে প্রোটিন পার্টটা এখানে থাকছে তাকে আমরা বলি অ্যাপোপ্রোটিন বা অ্যাপোলাইপোপ্রোটিন। মানে এই যে টোটাল লাইপোপ্রোটিনের যে প্রোটিন পার্টটা থাকছে সেটাকে আমরা বলি অ্যাপোলাইপোপ্রোটিন বা অ্যাপোপ্রোটিন। এটা কিন্তু আমাদের একটু পয়েন্টস লাগবে। এরপর আসি আমাদের কিছু ইম্পর্টেন্ট লাইপোপ্রোটিন আছে যেগুলোকে আমরা একটু মনে রাখতে হবে, যেমন কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল, এইচডিএল। তোমরা এগুলো জানো, ভিএলডিএল মানে ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল মানে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এইচডিএল মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এখন এখান থেকে ভাইবা এমসিকিউ কোয়েশ্চেন কমনলি যেটা আসে সেটা হচ্ছে লার্জ কোনটা সবচেয়ে লার্জ এবং কোনটা সবচেয়ে স্মল। কাইলোমাইক্রনটা সাইজে সবচেয়ে লার্জ, ভিএলডিএলটা হচ্ছে তারপর সিরিয়াল হচ্ছে এলডিএল, তারপর সিরিয়াল হচ্ছে সবচেয়ে স্মল সাইজ হচ্ছে, স্মলেস্ট সাইজ হচ্ছে এইচডিএল এর। এখন আসি ডেনসিটির দিক থেকে। ডেনসিটি যেটা সবচেয়ে লার্জেস্ট হবে, মানে যেটার ভলিউমটা বেশি হবে, সবচেয়ে বড় হবে, যে লার্জেস্ট, তার ডেনসিটিটা হবে সবচেয়ে লিস্ট, মানে সবচেয়ে কম ডেনসিটি। তার মানে কাইলোমাইক্রন লার্জেস্ট এন্ড দ্য লিস্ট ডেন্স লাইপোপ্রোটিন। আবার এইচডিএল হচ্ছে স্মলেস্ট এন্ড দ্য মোস্ট ডেন্স লাইপোপ্রোটিন। অল্প জায়গার মধ্যে যখন একটা জিনিসকে তুমি রাখো তাহলে তোমার ডেনসিটিটা বেশি হয়ে যাচ্ছে না, ঠিক সেভাবেই মনে রাখবা এইচডিএলটা আমি অল্প জায়গা মানে স্মল ডেনসিটি মানে স্মলেস্ট একটা এরিয়ার মধ্যে রাখছি, ভলিউমের মধ্যে, সো এটা ডেনসিটিটা অনেক হাই হচ্ছে, এভাবে মনে রাখতে পারো। এরপর আসি হচ্ছে আমার আরেকটা টপিক আছে আমাদের, সেটা হচ্ছে আচ্ছা এরপর আসে আমাদের স্ফিঙ্গোলিপিড বলে একটা টপিক ছিল। স্ফিঙ্গোলিপিডেও আমরা জানি এখানে ফ্যাটি অ্যাসিড থাকবে, তারপর স্ফিঙ্গল মানে সেরামাইড থাকবে, এবং এটা একটা কমপ্লেক্স লিপিড। এখানে ধরো স্ফিঙ্গোমাইলিন, গ্লাইকোলিপিড যা যা বললাম এগুলোই থাকবে। তো এরপর যেটা বলছি সেটা হচ্ছে আমাদের লিপিডের ক্লাসিফিকেশন। লিপিডের ক্লাসিফিকেশনটা বেশ কয়েকটা জিনিসের উপর ভাগ করে করা যায়, যেমন বেসড অন পোলারিটি যদি বলি, একটা হচ্ছে পোলার লিপিড আর একটা হচ্ছে আমাদের নন পোলার লিপিড, তাই না? এটা একটু তোমরা জেনে নিও, কোনটা পোলার কোনটা নন পোলার বলছি, কেন বলছি। তারপর অ্যাম্ফিপ্যাথিক লিপিড কোনটা, যেটার মধ্যে বোথ পোলার মানে হাইড্রোফোবিক থাকে। পোলারটা মানে তো বুঝতেই পারছো, পোল থাকবে, মানে পোলার মানে সবসময় মনে রাখবে, পোলার মানে হচ্ছে আমার অ্যাম্ফিপ্যাথিক লিপিড যেটা। আর নন পোলার মানে হচ্ছে হাইড্রোফোবিক, মানে যেটা ওয়াটারি ইনসলিউবল। নন পোলার মানে পোলারিটি নাই, মানে ওয়াটারি সলিউবিলিটি নাই। যেমন আমাদের ট্রাইসল, গ্লিসারল, কোলেস্টেরল এস্টার, রেটিনল এস্টার, ভিটামিন ডি এস্টার। এস্টার থাকা মানে বুঝে নিবে নন পোলার। এরপরে পোলার, পোলারের মধ্যে অ্যাম্ফিপ্যাথিক লিপিডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভাইবা, এমসিকিউ, অসপি সব জায়গায়, অসপি তো মাঝের মধ্যে অসপি ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে। এখন আসি জেনারেল অ্যাম্ফিপ্যাথিক লিপিড যেটা, সেটা হচ্ছে আমরা জানি এটা লিপিড গুলা নর্মালি ওয়াটারি ইনসলিউবল থাকবে, বাট এদের মাঝখানে কিছু প্রিডমিনেন্ট নন পোলার মানে হাইড্রোফোবিক হাইড্রোকার্বন গ্রুপ থাকবে। আবার কিছু থাকবে হচ্ছে হাইড্রোফিলিক গ্রুপ, মানে কিছু পোলার পার্ট কিছু নন পোলার পার্ট। মানে এটার বাইরের দিকটা থাকবে হচ্ছে তোমার হাইড্রোফিলিক মানে ওয়াটারে সলিউবল, আর ভেতরের দিকটা থাকবে হচ্ছে হাইড্রোফোবিক মানে ইনসলিউবল ইন ওয়াটার। এই জন্যই আমরা এটাকে বলি অ্যাম্ফিপ্যাথিক, মানে এটার বোথ পোলার এবং নন পোলার পার্ট থাকবে, এবং এর জন্য কিছু লিমিটেড ডিগ্রি অফ সলিউবিলিটি শো করবে। মানে এটা আসলে একটা ওয়াটার সলিউবল মিডিয়া দিয়ে পাস করতে পারবে এতটুকুই, কিন্তু ও কিন্তু কমপ্লিটলি ওয়াটার সলিউবল না। কিছু অ্যাম্ফিপ্যাথিক লিপিডের এক্সাম্পল জিজ্ঞাসা করে, যেমন ফ্যাটি অ্যাসিড, এখানে হচ্ছে পোলার গ্রুপটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। তারপর ফসফোলিপিড, এখানে ফসফেট গ্রুপটা হচ্ছে পোলার, আবার নাইট্রোজেন বেসটাও পোলার। এরপর গ্লাইকোলিপিড, বাইল সল্ট, কোলেস্টেরল, 2 মোনোঅ্যাসিডগ্লিসারল, বাইল অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের অ্যাম্ফিপ্যাথিক লিপিড। এরপর আসি আরো একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক,
ফ্যাটি অ্যাসিড, তাই না? ফ্যাটি অ্যাসিড থেকে তোমরা জানো অনেক কিছুই লাগে, যেমন প্রথমেই যদি বলি তাহলে ডেফিনিশন লাগবে যে এখানে একটা ফ্যাটি অ্যাসিড ইজ দ্য কার্বক্সিল গ্রুপ কন্টেনিং অর্গানিক অ্যাসিড, সহজে যদি বলতে চাও। এবং এদের এটা কিন্তু উইক অ্যাসিড মনে রাখবা, এবং এদের পিকে ভ্যালুটা নরমালি 3 থেকে 5 এর মধ্যে থাকে। এদেরকে আমরা অ্যাসিড বলছি কারণ এদের একটা অ্যাসিডিক কার্বক্সিল গ্রুপ থাকে, এবং বডি পিএইচে এরা হচ্ছে আয়নাইজ করতে পারে। আমরা জানি প্রোটন কিন্তু সরি অ্যাকুয়াস মিডিয়াতে হচ্ছে কি অ্যাসিড কিন্তু প্রোটনের রিলিজ করতে পারে, তাই না, সলিউশনের মধ্যে। তো আর এটাকে অ্যাসিড বলে আরো একটা কারণ হচ্ছে এটা যখন অ্যাকুয়াস সলিউশনে ডিসোসিয়েট হয় তখন কিন্তু কার্বক্সিলের যে আয়নটা আছে সেটাকে আইসোইলেকট্রিক পিএইচ, মানে সেই কার্বক্সিলিক যে আয়নটা আছে সেটার একটা আইসোইলেকট্রিক পিএইচ আসে, সেটা কিন্তু আমরা জানি 2। সো আমরা জানি 2 কিন্তু অবভিয়াসলি একটা অ্যাসিডিক রেঞ্জ, তাই না? এই জন্য এই যে কার্বক্সিলিক অ্যানায়ন, যে কার্বক্সিলেট অ্যানায়নটা আছে সেই কার্বক্সিলেট অ্যানায়নের পিএইচটা তখন 2 হয়ে যায়। এই আইসোইলেকট্রিক পিএইচ 2 হওয়ার কারণে এটাকে অ্যাসিড বলা হচ্ছে। এরপর আসি আমাদের ফ্যাটি অ্যাসিডের সোর্স আছে আমাদের কিছু, যেমন আমাদের এন্ডোজেনাস কিছু ফ্যাটি অ্যাসিড আছে, আমাদের এক্সোজেনাস কিছু ফ্যাটি অ্যাসিড আছে। এন্ডোজেনাস মানে বুঝতেই পারছো আমাদের বডি যেটাকে সিনথেসিস করতে পারে সেটাকে আমরা বলবো অবশ্যই নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড উইদিন দ্য বডি। আর এক্সোজেনাস মানে বুঝছো যে ডায়েটারি সোর্সের মাধ্যমে, যেমন আমাদের কিছু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, যেমন এনিম্যাল মিল্ক ফ্যাট, এনিম্যাল ফ্যাট, বাটার, ঘি, ডালডা, কোকোনাট অয়েল, পাম অয়েল, হাইড্রোজেনেটেড কিছু ফ্যাট আছে যেটাকে আমরা বনস্পতি বলি বা বনস্পতি বলি। তারপর হচ্ছে এটা ছিল হচ্ছে ডায়েটারি সোর্স অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখন আসি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ডায়েটারি সোর্স কি। ভেজিটেবল অয়েল, ফিশ অয়েল, কড লিভার অয়েল, এগ ইয়ক, এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এরপর একটা ইনফিনিটি স্টার কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড। ক্লাসিফিকেশনটা আমরা অনেকগুলো বেসিসে করতে পারি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলবো, যদি রিটেনের জন্য বলতে যাও তাহলে হচ্ছে গিয়ে যে কোনোটা দিয়ে শুরু করতে পারো, যে বেসড অন দ্য টোটাল নাম্বার অফ কার্বন বা কার্বন চেইনের লেন্থ অনুযায়ী। আবার একটা আছে, এটা আমরা বেসিসে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড। তো শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আমরা জানি কার্বন নাম্বার যদি লেস দ্যান 10 হয় তখন এটাকে আমরা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড বলি, এবং এটা নরমালি মিল্কে থাকে। যেমন অ্যাসিটিক অ্যাসিড, প্রোপান 2টা কার্বন থাকছে, প্রোপানোইক অ্যাসিড 3টা কার্বন, বিউটারিক অ্যাসিড 4টা কার্বন। আবার লং চেইন ফ্যাটি অ্যাসিড হচ্ছে সেই ফ্যাটি অ্যাসিড গুলো যেখানে কার্বন নাম্বারটা অলওয়েজ মোর দ্যান 10 হবে। ফর এক্সাম্পল পামিটিক অ্যাসিড যেখানে 16 কার্বন থাকবে, স্টিয়ারিক অ্যাসিড 18 কার্বন থাকবে। আচ্ছা, তারপর যেটা লাগে সেটা হচ্ছে স্যাচুরেশন অফ দ্য বেসড অন দ্য স্যাচুরেশন অফ কার্বন, তাই না? স্যাচুরেশন মানে বুঝতেই পারছি মানে ডাবল বন্ড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে যেখানে, সরি আমি একটু আগে ভুল বলেছিলাম, স্যাচুরেটেড মানে হচ্ছে যেখানে ডাবল বন্ড থাকবে, মানে হাইড্রোকার্বন চেইনে যেখানে ডাবল বন্ড থাকবে না। হ্যাঁ, যেখানে ডাবল বন্ড থাকবে না হাইড্রোকার্বন চেইনে সেটাই হচ্ছে আমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং আমাদের বডির 50% বডি যে ফ্যাটি অ্যাসিডটা আছে, ফ্যাটি অ্যাসিড পুল আছে, সেখানে কিন্তু রুম টেম্পারেচারে বেশিরভাগ অ্যাসিডই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো। এরপরে আসি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে হচ্ছে অবশ্যই ওয়ান আর মোর ডাবল বন্ড থাকবে হাইড্রোকার্বন চেইনের মধ্যে, এবং ডাবল বন্ড গুলো অলওয়েজ সিস ফর্মে থাকবে, এগুলো কিন্তু ট্রান্স ফর্মে থাকে না। আচ্ছা, এবং এগুলো হচ্ছে লিকুইড থাকে রুম টেম্পারেচারে। এখন আমি একটু আগে বলছিলাম যে কোনটা আমাদের শরীরের জন্য ভালো। দেখো, যেটা সলিড ফর্মে থাকছে ও কিন্তু আমাদের ব্লাডটা কিন্তু লিকুইড ফর্মে থাকছে, যেটা সলিড ফর্মে থাকছে ও কিন্তু আমাদের শরীরে বেশি ক্ষতি করছে, সেটা হচ্ছে স্যাচুরেটেড, তাই না? আর আনস্যাচুরেটেড কিন্তু আমাদের ডাবল বন্ড থাকছে, এবং আনস্যাচুরেটেডটা হচ্ছে আমার লিকুইড ফর্মে থাকছে এবং সিস ফর্মে থাকছে, যেটা আমার বডির জন্য কম্পারেটিভলি ভালো। এখন আসি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশনটাও লাগবে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ক্লাসিফিকেশন ইনভ্যারিয়েবলি ভাইবাতে সবাইকেই প্রায় জিজ্ঞাসা করে। আনস্যাচুরেটেড মধ্যে একটা আছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর মুফা বলা হয়, আর একটা আছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা বলা হয়। এখন আসি মনো আনস্যাচুরেটেড এক্সাম্পল কি। এখানে হচ্ছে ডাবল বন্ড থাকবে একটা, এবং মনো মানে বুঝতেই পারছো একটা, আর এটা অলিভ অয়েল, ক্যানোলা অয়েলে পাওয়া যায়, এটা কিছু এক্সাম্পল লাগে। পলি আনস্যাচুরেটেড হচ্ছে এখানে 2টার বেশি ডাবল বন্ড থাকবে, এটা ফিশ অয়েল, ভেজিটেবল অয়েল, এসব অয়েলে পাওয়া যাবে, কিন্তু এটা কিন্তু কোকোনাট অয়েল, পাম অয়েল বাদে, হ্যাঁ, বাকি যে অয়েলগুলো আছে এগুলাতে পাওয়া যাবে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল বোথ ফর ভাইভা, এমসিকিউ এন্ড রিটেন পার্ট। তারপর আসি সবচেয়ে এই যে ক্লাসিফিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট
পার্ট, যেটা হচ্ছে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন। এটা হচ্ছে একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে নন এসেনশিয়াল। নন এসেনশিয়ালটা তো আমরা বলেই ফেলেছি, যেটা আমার বডি সিনথেসিস করতে পারছে, সেটা আমার আর দরকার নাই বাইরে থেকে নেয়ার, সেটাই হচ্ছে নন এসেনশিয়াল। ফর এক্সাম্পল পামিটিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে যেটা আমার যেই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, যেই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো আমার বডি সিনথেসিস করতে পারছে না, এবং যেগুলোকে অবশ্যই আমার ডায়েটারি সাপ্লাইয়ের সাথে, মানে মাস্ট বি সাপ্লাইড উইথ আওয়ার ডায়েট, এটাই হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আসলে এগুলাকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলাটাকে অনেকটা ভুলই বলা হয়, বইগুলো তো তাই লেখা, এবং এটাকে নর্মালি বলা হয় যে আমাদের আসলে সবগুলা ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই এসেনশিয়াল মেটাবলিক পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু এসেনশিয়াল এই জন্য বলা হচ্ছে বিকজ দে আর এসেনশিয়াল, দেয়ার প্রেজেন্স ইন দ্য ডায়েট ইজ এসেনশিয়াল সিন্স দে আর নট প্রডিউসড ইন আওয়ার বডি। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন, যেটা তোমাদের ভাইবার জন্য খুবই লাগবে। এরপর আসি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমাদের হিউম্যান বডির জন্য হচ্ছে তিনটা: লিনোলিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লেনিক অ্যাসিড, আর একটা হচ্ছে অ্যারাকিডনিক অ্যাসিড। এরপরে আসি এটার কয়টা কার্বন চেইন এবং কয়টা ডাবল বন্ড আছে এটা একটু জানতে হবে। যেমন লিনোলিক অ্যাসিড হচ্ছে একটা 18 কার্বন ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এবং এখানে দুইটা ডাবল বন্ড থাকবে। লিনোলিনিক অ্যাসিডও 18 কার্বন, কিন্তু এটা ওমেগা 3। লিনোলেনিকটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এখানে ওমেগা 3 মানে এখানে আমি মনে রাখতাম ওমেগা 3, যেহেতু এখানে তিনটা ডাবল বন্ড থাকবে। অ্যারাকিডনিক অ্যাসিডটা স্পেশালি মনে রাখবা, কারণ অ্যারাকিডনিক অ্যাসিড কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। অ্যারাকিডনিক অ্যাসিডের ইম্পর্টেন্সটা আমরা ইনশাআল্লাহ একটু পরে যখন ইকোসানোয়েডস পড়বো তখন বুঝতে পারবো এটা কি জিনিস, এখানে মানে এটা আসলে কত বড় রোল আমার বডিতে। অ্যারাকিডনিক অ্যাসিডটা হচ্ছে 20 কার্বন ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড উইথ 4 ডাবল বন্ডস, এখানে 4টা ডাবল বন্ড থাকবে। তো মনে রাখতে পারো সহজভাবে যে সিরিয়ালি যদি মনে রাখো লিনোলিক, লিনোলেনিক আর অ্যারাকিডনিক, এখানে লিকের হচ্ছে 2টা ডাবল বন্ড থাকবে, তারপর 3টে 4টা, এভাবে মনে রাখতে পারো। আবার কার্বন সংখ্যা ওইভাবে সিরিয়ালি মনে রাখতে পারো 18 কার্বন 18 কার্বন 20 কার্বন। আর ওমেগা, যেটা ওমেগা কত সেটা মনে রাখবা, সেটাও ওই সিরিয়ালি মনে রেখে 636 মানে 636 এভাবে মনে রাখতে পারো। এখন আমি এভাবে মনে রাখতাম, তোমরা এখন তোমাদের ইচ্ছা মতো রাখতে পারবে। এরপর আসি আমাদের কিছু কমন সোর্স। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমরা কোথা থেকে পাই, এটা একটা ইম্পর্টেন্ট ভাইবা কোয়েশ্চেন, এটা একটু লাগে। কমন সোর্স অফ আওয়ার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এরপর আসি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এটা এভাবে বলতে পারে, আবার এভাবেও কোয়েশ্চেনটা ভাইবাতে, এটা রিটেনের জন্য ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এভাবে বলতে পারে যে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আবার বলতে পারে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। যেভাবেই বলুক অ্যান্সার কিন্তু সেম। যেমন এই এসেনশিয়াল বা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলা অ্যাক্টস অ্যাজ এ প্রিকারসর ফর দ্য সিনথেসিস অফ ইকোসানোয়েডস, একটু আগে বলছিলাম। যেমন তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, ইকোসানোয়েডের এক্সাম্পল যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, লিউকোট্রাইন, স্ট্রম্বোক্সেন, লাইপোক্সিন, এগুলো হচ্ছে আমার ইকোসানোয়েডস। যেমন এখানে আমরা এই ইকোসানোয়েড গুলাকে আমরা 3টা ক্লাসে ভাগ করি বা 3টা গ্রুপে ভাগ করি। লিনোলিক অ্যাসিডটা হচ্ছে গ্রুপ 1 কে ইকোসানোয়েডকে প্রোডিউস করে, অ্যারাকিডনিক অ্যাসিডটা হচ্ছে গ্রুপ 2 ইকোসানোয়েড প্রোডিউস করে, আর লিনোলেনিকটা হচ্ছে গ্রুপ 3 ইকোসানোয়েড প্রোডিউস করে। তোমরা এটা জানো, বায়োলজিক্যাল মেমব্রেনের ফ্লুইডিটি মেইনটেইন করতে হেল্প করে, প্লাজমা কোলেস্টেরল লেভেলটাকে কমিয়ে দেয়, তারপর গোনাডাল ফাংশন রিপ্রোডাকশনে হেল্প করে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে রেসপিরেটরি চেইনে, ভিশনে গ্রোথে হেল্প করে। এগুলো হচ্ছে মেইনলি ইম্পর্টেন্স। এটা একটু ডিটেইলসে পড়বা, কারণ এটা তোমার রিটেনের ভাইবারতে যেমন লাগে রিটেনেও কিন্তু লাগে, আর রিটেনে লাগলে একটু ডিটেইলসে লিখতে পারলে ভালো। এরপর আসি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শর্ট নোটে থাকতে পারে বা ডিরেক্টলি কোয়েশ্চেনও করতে পারে। সেগুলোর ডেফিসিয়েন্সি হলে কি হয়, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশনটা ভাইবার জন্য খুব লাগে। যেমন ডার্মাটাইটিস হতে পারে, গ্রোথ রিটার্ডেশন হয়, তারপর আর্টারিয়াল ওয়ালে ডিজেনারেটিভ চেঞ্জেস হয়, রিপ্রোডাক্টিভ ফাংশন মানে যেই ফাংশন গুলো ছিল সেই ফাংশনগুলোর ইম্পেয়ারমেন্ট হবে, উন্ড হিলিংটা ডিলে হয়, হেয়ার লস হয়। তো এবার আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে নাম্বারিং। ফ্যাটি অ্যাসিডের যে নাম্বারিং, এই যে বললাম ওমেগা 3 ওমেগা 6 বা একটু আগে বলছিলাম 18 কার্বন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। নাম্বারিং অফ ফ্যাটি অ্যাসিডটা রিটেনে লাগে না, কিন্তু ভাইবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি যদি ভালোভাবে বলতে পারো যে আমরা জানি 2টা নাম্বারিং সিস্টেম আছে, যদি তুমি টিচারকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারো তোমার ভাষায়, টিচাররা বুঝতে পারেন যে না আমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে। 2টা নাম্বারিং সিস্টেম, একটা হচ্ছে ডেল্টা আর একটা হচ্ছে ওমেগা নাম্বারিং সিস্টেম। তো শুরুতেই দেখি ডেল্টা নাম্বারিং।
ডেল্টা নাম্বারিং সিস্টেমে হয় কি যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো আছে তাদের যে কার্বন অ্যাটম গুলো আছে তাদেরকে নাম্বার করা হয় বিগিনিং থেকে শুরু করে, মানে কার্বক্সিল এন্ডের শুরু থেকে এই নাম্বারিংটা শুরু করা হয়। তারপর টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটমটাকে কাউন্ট করা হয়, টোটাল নাম্বার অফ ডাবল বন্ডকে কাউন্ট করা হয়, এবং পজিশন অফ দ্য ডাবল বন্ড, মানে কত নাম্বার পজিশনে ডাবল বন্ড গুলো আছে। তো প্রথমে কাউন্ট করলাম কার্বন অ্যাটম কয়টা, তারপরে কাউন্ট করলাম আমার ডাবল বন্ড কয়টা, এবং সবশেষে কাউন্ট করলাম এই ডাবল বন্ড গুলো কত নাম্বার পজিশনে আছে। আর তো এইভাবেই ফার্স্ট নাম্বার, এটাকে আমরা তিনটে নাম্বার প্রকাশ করি। ফার্স্ট নাম্বার যেটা সেটা ইন্ডিকেট করে টোটাল কার্বন নাম্বারকে, সেকেন্ড নাম্বার ইন্ডিকেট করে টোটাল নাম্বার অফ ডাবল বন্ডকে, আর থার্ড নাম্বারটা আসলে থার্ড নাম্বার বলতে না, থার্ড থেকে শুরু করে বাকি যে নাম্বারগুলো থাকবে, মানে যে কয়টা ডাবল বন্ড থাকবে তাদের পজিশনটা এখানে মেনশন করা থাকবে। এক্সাম্পল আমরা এখানে এক্সাম্পলটা খুবই জিজ্ঞাসা করে ভাইবাতে, তিনটা এক্সাম্পলের যে কোনো একটাও টিচার জিজ্ঞাসা করতে পারে, আবার বলতে পারে যে তুমি এক্সাম্পল দাও, সেক্ষেত্রে তুমি যেটা এক্সাম্পল দিতে প্রেফার করবে। কিন্তু যেহেতু তিনটাই জিজ্ঞাসা করতে পারে, কোনটা জিজ্ঞাসা করবে আমি জানি না, তাই আমাকে তিনটাই পড়তে হবে। লিনোলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি এটার নাম্বারকে আমরা এভাবে বলি 18, 2, 9 and 12 এভাবে। এখন আসি এখানে আমরা এটাকে একটু ডিসক্রাইব করতে বলে, যখন আমরা নাম্বার জিজ্ঞেস করে ভাইবাতে এভাবে জিজ্ঞেস করে যে লিনোলিক অ্যাসিডকে তুমি কিভাবে নাম্বারিং সিস্টেম করবে অ্যাকর্ডিং টু ডেল্টা নাম্বারিং সিস্টেম, তখন আমরা বলি 18, 2, 9, 12 এভাবে বলি। এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হয়, এই তিনটা অ্যাসিডেন্টটাই মুখস্থ রাখলেই হয়, মানে এটা এসেনশিয়াল তো এর জন্য। যেমন 18টা কার্বন থাকে, দুইটা ডাবল বন্ড থাকবে, এবং 9 পজিশন মানে 9, 10 পজিশনে একটা থাকবে, এবং 12, 13 পজিশনে সেকেন্ড ডাবল বন্ডটা থাকবে। এভাবে লিনোলেনিকটাও পড়বা। অ্যারাকিডোনিকটা তো বলেছি, অ্যারাকিডোনিক অ্যাসিড আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট, তো এটা পড়তেই হবে। এরপর আসে ওমেগা নাম্বারিং সিস্টেম। ওমেগা নাম্বারিং সিস্টেমে আমরা জানি ওমেগা 3, ওমেগা 6 এবং ওমেগা 7, ওমেগা 9 এগুলোই আছে। এটাকে আমরা নাম্বার সিস্টেম করি যে ফার্স্ট যে ডাবল বন্ডটা ওমেগা কার্বনের যত কাছে থাকবে সেটাকেই আমরা তত নাম্বার ওমেগা বলবো। যেমন কার্বন অ্যাটম অফ দা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলা, যেটা ওমেগা কার্বন মানে ওমেগা কার্বন মানে কিন্তু আমরা জানি দুইটা কার্বন, একটা ডেল্টা কার্বন একটা ওমেগা কার্বন। ডেল্টা কার্বনে না কার্বনটাকে কাউন্ট করা হয় কার্বক্সিল এন্ড থেকে, আর ওমেগা কার্বনটা হচ্ছে মিথাইল এন্ডে। মিথাইল এন্ডে যে কার্বনটা আছে ওইটা হচ্ছে আমার ওমেগা কার্বন। তো আসি ওমেগা কার্বনে, এই মিথাইল এন্ড থেকে যদি আমার 3 নাম্বার পজিশনে, মানে ফার্স্ট ডাবল বন্ডটা যদি আমার মিথাইল কার্বনের 3 নাম্বার পজিশনে আসে, তাহলে আমি এটাকে বলবো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আবার কোন একটা ফ্যাটি অ্যাসিডের ফার্স্ট ডাবল বন্ডটা যেটা ওমেগা কার্বনের সবচেয়ে কাছে, মানে মিথাইল কার্বনের সবচেয়ে মিথাইল এন্ড এর সবচেয়ে কাছে থাকবে, সেটা যদি 6 নাম্বার কার্বনের কাছে থাকে ফার্স্ট ডাবল বন্ডটা, তাহলে কিন্তু আমি এটাকে বলবো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। একই আসলে ওমেগা 7, ওমেগা 9 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন এক্সাম্পল লাগে কোনটা, ওমেগা 3। ওমেগা 3 এর এক্সাম্পল আমরা জানি লিনোলেনিক অ্যাসিড, তারপর ওমেগা 6 হচ্ছে লিনোলিক অ্যাসিড, অ্যারাকিডনিক অ্যাসিড। ওমেগা 7 হচ্ছে আমার পামিটোলিক অ্যাসিড, ওমেগা 9 হচ্ছে ওলিক অ্যাসিড। তো এগুলা একটু দেখে নেবে। এটা ভাইবা এমসিকিউ দুইটা জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরের টপিক হচ্ছে আমার প্রপার্টিস অফ দ্য ফ্যাট এবং প্রপার্টিস অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের একটু আগে কিন্তু আমরা ফ্যাটের প্রপার্টি বা লিপিডের প্রপার্টি পড়ে আসছি, আর ফ্যাটি অ্যাসিড একসাথে দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসগুলো একটু কোরিলেট করতে পারতে হবে। ফ্যাটি অ্যাসিডের প্রপার্টি আমরা জানি কিছু ফিজিক্যাল প্রপার্টি আছে, যেমন ওয়াটার সলিউবল, এটা একটা মেল্টিং পয়েন্ট হচ্ছে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কম থাকবে, তারপর হাই থাকবে যখন লং চেন ফ্যাটি অ্যাসিড হবে, আইসোমারাইজেশনটা শো করবে, জিওমেট্রিক। তারপর সে মেকানিক্যাল, এরপর সে কেমিক্যাল কিছু প্রপার্টি থাকবে, যেমন সোপ ফর্মেশনে হেল্প করবে, এস্টার ফর্মেশনে ফ্যাটি অ্যাসিড গুলো হেল্প করে, অক্সিডেশন রিঅ্যাকশন, হাইড্রোজেনেশন অফ ফ্যাটি অ্যাসিড হয়, হ্যালোজিনেশন হয়। তো ফাংশন গুলো একটু পড়ে নিও। ফ্যাটি অ্যাসিডের ফাংশন যেমন এটা একটা মেটাবলিক ফুয়েল, এবং এখান থেকে আমরা এটিপি অক্সিডাইজ করে আমরা এটিপি পাই। তারপর হচ্ছে গুলো আসলে প্রোস্টাগ্ল্যান্ডিন এর ডেরিভেটিভ থাকে। তারপর এখান থেকে আমরা সিনথেসিস অফ ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, কোলেস্টেরল এগুলো করতে পারি। এখান থেকে ট্রান্স ফ্যাটি অ্যাসিড যেগুলো, সেগুলো এলডিএল কোলেস্টেরল মানে লো ডেনসিটি লিপোপ্রোটিন কোলেস্টেরল, যেটা খারাপ কোলেস্টেরল সেটাকে বাড়িয়ে দেয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড, আর ডিক্রিজ করে হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, মানে ভালোগুলোকে কমাই দিয়ে খারাপগুলোকে বাড়ায় দিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এবং এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো আলটিমেটলি আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ যেটা আছে সেটার রিস্কটাকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। এরপরে আসে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড আছে সেটা কিন্তু এলডিএল মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা ডিক্রিজ করবে এলডিএল কে,
আচ্ছা, তারপর টপিক হচ্ছে আমাদের স্টেরয়েড সাবস্টেন্স। স্টেরয়েড সাবস্টেন্স থেকে স্টেরয়েড নিউক্লিয়াসটা আঁকতে পারতে হবে। স্টেরয়েড নিউক্লিয়াসের নামটা ইনভেরিয়েবলি রিটেন ভাইবা এমসিকিউ যে কোনো জায়গায় তোমাকে দিতে পারে। এটা সবসময় ঠোঁটস্থ রাখতে হবে, কারণ স্টেরয়েড নিউক্লিয়াস থেকে অনেক কিছু পাই আমরা। এটার নিউক্লিয়াসটার নাম হচ্ছে সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনান্থ্রিন নিউক্লিয়াস। হ্যাঁ, প্রথম যারা ফার্স্ট ইয়ার যদি কেউ শুনে থাকো, তো ফার্স্ট ইয়ারদের জন্য ইটস কোয়াইট টাফ এই নামটা মনে রাখা। তো তোমরা একটু বারবার প্র্যাকটিস করে মনে রেখো। নিউক্লিয়াসটা আঁকা শিখুক, খুবই সহজ। স্টেরয়েড এবং স্টেরয়েড সাবস্টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে আমরা জানি, সরি স্টেরল এবং স্টেরয়েডের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন এখানে হচ্ছে আমরা জানি যে স্টেরল যেটা, সেটা হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াস থাকবে, মানে সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনান্থ্রিন নিউক্লিয়াসটা থাকবে, এবং এখানে একটা 3 নাম্বার যে কার্বনটা থাকবে নিউক্লিয়াসে, সেখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। স্টেরল মানে তো বুঝতেই পারছো অ্যালকোহল, অ্যালকোহল মানে হাইড্রোক্সিল গ্রুপ থাকা। 3 নাম্বার কার্বনের সাথে যদি একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে তখন সেটা হচ্ছে স্টেরল, যেমন কোলেস্টেরল, বাইল অ্যাসিড, ভিটামিন ডি এগুলো। এরপর আসি আমাদের আর একটা টপিক, সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট বা ট্রান্স ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, ট্রান্স ফ্যাট বা ট্রান্স ফ্যাটি অ্যাসিডটাও হচ্ছে আমাদের একটু লাগে। আচ্ছা, ফ্যাটি অ্যাসিডের যেমন প্রপার্টি লাগে, ফ্যাটেরও কিন্তু প্রপার্টি লাগে। এখানেও ফিজিক্যাল প্রপার্টি লাগবে। কেমিক্যালের মধ্যে প্রপার্টি অফ ফ্যাটের মধ্যে আমরা জানি এখানে স্যাপনিফিকেশন, হাইড্রোলাইসিস, তারপর র্যানসিডিটি আর পারঅক্সিডেশন, এই দুইটা লাস্ট যে তিনটার পয়েন্ট আছে, একটা আছে হাইড্রোজেনেশন এন্ড হার্ডনিং। র্যানসিডিটি জিনিসটা কি, এটা ভাইবাতে লাগে। যখন ফ্যাটের অটো অক্সিডেশন হয় অ্যাটমসফিয়ারে, যখন আমি ফ্যাটটাকে রেখে দিব, অ্যাটমসফিয়ারে আমরা জানি অক্সিজেন থাকে, তাই না? অক্সিডেশনটা করবে কি, ফ্যাটকে অটো অক্সিডেশন করবে, যার কারণে এটা পারক্সাইডস, তারপরে এপক্সাইড, আবার কিছু অ্যালডিহাইড ফর্ম করে, যেগুলোতে আমরা আনপ্লিজেন্ট একটা টেস্ট এবং একটা অর্ডার পাই, যেটা মানে কালার চেঞ্জের সাথে সাথে হয়। এটা আসলে র্যানসিডিটির একটা এক্সাম্পল, টিচাররা প্র্যাকটিক্যাল এক্সাম্পল জানতে চান, যে র্যানসিডিটির এক্সাম্পল হচ্ছে যে আমাদের কোরবানি হয় না, যারা মুসলিম রিলিজিয়নে আছো তোমরা জানো যে কোরবানি আমরা যখন করি, একটা গরু, সাপোজ গরুর যে ফ্যাটটা থাকছে, মানে যে চর্বিটা থাকছে, সেটাকে যদি তুমি কয়েকদিন নর্মাল অ্যাটমসফিয়ারে রেখে দাও, তাহলে দেখবা এটার কালার চেঞ্জ হয়ে গেছে, এটা একটা বিচ্ছিরি একটা আনপ্লিজেন্ট অর্ডার চলে আসছে। তো এই যে কিছু চেঞ্জ আসলো, অর্ডার চেঞ্জ হচ্ছে যার জন্য, কারণ এটা অ্যাটমসফিয়ারের অক্সিজেনের সাথে বাইন্ড করে তোমার এটা র্যানসিডিটি, লিপিডের র্যানসিডিটি প্রপার্টির কারণে এখানে অক্সিডেশন হলো, আলটিমেটলি এখানে সুপার অক্সাইড, পারঅক্সাইড, এপক্সাইড এগুলো ফর্ম হচ্ছে, যেখান থেকে আমার আনপ্লিজেন্ট টেস্ট এবং অর্ডার চলে আসছে কালার চেঞ্জের সাথে সাথে। এরপর আসি পারঅক্সিডেশন। লিপিডেও ঠিকভাবে পারঅক্সিডেশন হয়, মানে অটো অক্সিডেশনেরই একটা ভিভো প্রসেস, এবং এখানে পারঅক্সাইড ফর্ম হয়, ফ্রি রেডিক্যাল ফর্ম হয়। এই ফ্রি রেডিক্যাল গুলো, এটা আমার বডিতে যখন হবে, ফ্রি রেডিক্যাল গুলো আমরা টিস্যুগুলোকে ড্যামেজ করে ফেলবে, এবং আমাদের ম্যালিগনেন্সি মানে ক্যান্সার, তারপর এইজিং, এইজিং মানে তো বুঝো যে বয়স হয়ে একটা যে ছাপ পড়ে যাচ্ছে চেহারায়, এইজিং, ম্যালিগনেন্সি বা ক্যান্সার, তারপর অ্যাথেরোস্ক্লেরোসিস, এগুলোকে হচ্ছে অনেক হ্যাস্টেন করবে, মানে ইনিশিয়েট করবে যখন এই পারঅক্সিডেশন হবে। আর একটা আছে হাইড্রোজিনেশন, এটাও একটু পড়ে নিও। এরপর যেটা লাগে ট্রান্স ফ্যাট কি, ট্রান্স ফ্যাটি অ্যাসিড কি, এটা মাঝে মধ্যে শর্ট কোয়েশ্চেনে চলে আসে রিটেনে, আবার ভাইবার জন্য একটু লাগে। ট্রান্স ফ্যাটটা হচ্ছে যেখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের কিছু মানে ন্যাচারাল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলা সিস আইসোমেরিক ফর্মে থাকে, তাই না, ডাবল বন্ড গুলা, এবং হাইড্রোজেন অ্যাটম গুলা এখানে সেম সাইডে থাকবে। এর জন্য আমাদের এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলা হচ্ছে সিস ফর্ম। আমরা একটু আগে বলেছিলাম যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলা কিন্তু সিস ফর্মে থাকে, মানে হাইড্রোজেন আয়ন অ্যাটম গুলা ডাবল বন্ডের যে পাশে থাকছে, মানে একটা সেম সাইডে থাকছে সিস ফর্মে। কিন্তু যদি কোনো কারণে ডাবল বন্ড, এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো ডাবল বন্ড গুলা আইসোমারিক মানে সিস ফর্ম থেকে যদি ট্রান্স ফর্মে চলে যায়, মানে তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে ইন্টারে পড়েছো যে কার্বন অ্যাটম, যে ডাবল বন্ডের পাশে কার্বন যেটা থাকছে, কার্বন স্কেলেটন, সেখানে হাইড্রোজেন অ্যাটমটা যদি সেম সাইডে থাকে, তখন এটাকে আমরা সিস বলি। আর যখন কারেসপন্ডিং মানে একটা একটার সাথে উল্টা থাকবে, মানে অল্টারনেট প্যাটার্নে থাকবে হাইড্রোজেন অ্যাটমটা, তখন কিন্তু এটাকে আমরা বলি ট্রান্স ফ্যাট। এবং যে ফ্যাটি অ্যাসিডটা এরকম প্যাটার্নে থাকবে, সেটি ফ্যাটি অ্যাসিডটাকে আমরা বলি ট্রান্স ফ্যাটি অ্যাসিড। এখন আসি ইম্পর্টেন্স। আমরা যখন ট্রান্স ফ্যাট বা ট্রান্স ফ্যাটি অ্যাসিড রিলেটেড কিছু ইনটেক করি, মানে কনজাম্পশন করি, তখন কিন্তু আমাদের এলডিএল কোলেস্টেরলটা অনেক বেড়ে যায় এবং এইচডিএল কোলেস্টেরলটা কমে যায়। আচ্ছা, এরপর আসি আমাদের পরের স্লাইডে। আচ্ছা,
ডায়েটারি লিপিড, ডায়েটারি লিপিড বলে আমরা যে লিপিড আছে, আমাদের ডায়েটারি লিপিড হচ্ছে এমসিকিউ ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে অস্পিস স্টেশনে যেখানে কিছু রিটেন কোয়েশ্চেন অ্যান্সার কোয়েশ্চেন মানে স্টেশন গুলো থাকে, খুবই অল্প সময় আমরা জানি, সেখানে লেখার জন্য এটা একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে থাকে যে হোয়াট আর দ্য ডায়েটারি লিপিডস, ভাইবার জন্য থাকে। এখন এটার মধ্যে সবার আগে অবশ্যই বলতে হবে ট্রায়াসাইলগ্লিসারলকে, কারণ আমরা যে ডায়েটের যে লিপিড গুলো খাচ্ছি তার মধ্যে 90%ই থাকে আমাদের ট্রায়াসাইলগ্লিসারল, আবার কিছু থাকে কোলেস্টেরল আর কিছু থাকে ফসফোলিপিডের। তো এইটা হচ্ছে আমাদের অসপি এবং ভাইবার কোয়েশ্চেন ছিল। এরপর আসি, একটা হচ্ছে আমাদের দুই ধরনের লিপিড আছে, একটা আমরা হচ্ছে টিস্যু লিপিড বা স্ট্রাকচারাল লিপিড যেটা আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন ফর্ম করছে, আর একটা হচ্ছে আমাদের ডেপোর্ট লিপিড যেটা আমাদের স্টোরেজ ফর্মে এডিপোস টিস্যুতে থাকছে। এখন এই দুটার মধ্যে একটু পার্থক্য দেয়া আছে, তোমরা যারা একটু ভালো মার্কস পেতে চাও তোমরা একটু এবিসি বইটা থেকে তোমরা একটু দেখে নিও, এবিসি অফ বায়োকেমিস্ট্রি থেকে দেখে নিও। এরপর আসি আমাদের কিছু বায়োলজিক্যাল ইম্পর্টেন্স আছে বা ফাংশন আছে। যখন আমি ফাংশন পড়বো, ফাংশন পড়া মানেই আসলে বায়োলজিক্যাল ইম্পর্টেন্স পড়া। ফ্যাট বা ট্রায়াসাইলগ্লিসারলের ফাংশন সেম, আবার বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ ফসফোলিপিড এটা পড়তে হবে, গ্লাইকোলিপিডের ইম্পর্টেন্স পড়তে হবে, কোলেস্টেরল ইম্পর্টেন্সটা তো খুবই ইম্পর্টেন্ট, মানে এখানে যে বায়োলজিক্যাল মেমব্রেন যে ইম্পর্টেন্স গুলো আছে লিপিডের, ওভারঅল লিপিডের যা ঘুরে ফিরে তুমি যদি কোলেস্টেরল, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড আলাদা করে পড়ো তো ওগুলোকে মিলিয়ে তুমি লিপিড করে ফেলতে পারবে। এটা খুব সহজ একটা জিনিস। আচ্ছা, তোমাদেরকে একটু আগে আমি পড়েছিলাম যে স্টেরয়েড নিউক্লিয়াস, সাইক্লোপেন্টেনোপারহাইড্রোফিনন, তো ওইটার সাথে সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে তোমার সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্টটা কি? সারফেক্ট্যান্ট উই নো সারফেক্ট্যান্ট ইজ আ সারফেস অ্যাক্টিভ এজেন্ট ইন ওয়াটার। এর সোর্সটা আমরা জানি, এটা টাইপ 2 অ্যালভিওলার যে এপিথেলিয়াল সেলগুলো আছে লাঙে সেখান থেকে সিক্রেটেড হয়, এবং এটার কম্পোনেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। সারফেক্ট্যান্ট কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট, যেটা তোমার ডাইজেশন অ্যাবজর্পশন যখনই আসবে তখনই সারফেক্ট্যান্ট চলে আসবে। আবার লিপিডের বায়োমলিকুলস কার্ডের মধ্যে চলে আসতে পারে, এটা শর্ট নোটে আসতে পারে, ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ তো চলে আসতে পারে, যেহেতু এখানে তিনটা কম্পোনেন্ট মিলিয়ে থাকছে এখান থেকে ইজিলি একটা এমসিকিউ করা যায়। কম্পোনেন্ট অফ সারফেক্ট্যান্ট, একটা হচ্ছে মেইন কম্পোনেন্ট হচ্ছে ডাইপালমিটয়েল ফসফাটাইডাল কোলিন। এই নামটা মনে রাখতেও তোমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের বেশি একটু কষ্ট হয়ে যায়। এই সাইক্লোপেন্টেনোপারহাইড্রোফিনানসিন বা স্টেরয়েড নিউক্লিয়াস, আর এই আরেকটা মুখস্থ আছে এখানে, সেটা হচ্ছে ডাইপালমিটয়েল ফসফাটাইডাল কোলিন। এটা কিন্তু অনেক সময় হয় কি, আমি নিজেও দেখেছি যে ভাইবার ফার্স্ট ইয়ার এটা আমাদের দেখেছিলাম যে এই ভাইবা দিতে গিয়ে মানে আমাদের টিচার যখন জিজ্ঞাসা করেছে তো একজন এটা একটু উল্টা পাল্টা করে ফেলছিল আমাদের একটা ফ্রেন্ড। তো এটা কিন্তু খুব কম ফার্স্ট ইয়ারদের জন্য, এই নামগুলো একটু মনে রাখা। আবার এখানে কিছু, এটা হচ্ছে মেনলি গ্লিসারল ফসফোলিপিড দিয়ে তৈরি হয়, আর কিছু প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো হচ্ছে কম্পোনেন্ট হিসেবে থাকছে সারফেক্ট্যান্ট। এরপরে সেটার ফাংশনটা কি? সারফেস টেনশন, মানে এটা রিডিউস করবে হচ্ছে আমার সারফেস টেনশনকে, যেটা অ্যালভিওলার লাইনিং এপিথেলিয়াম থাকবে এবং সেটা সারফেস টেনশনটাকে রিডিউস করে দিবে, এবং যার ফলে আমার হচ্ছে অ্যালভিওলার কলাপসটা প্রিভেন্ট হবে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে যে টিচার এটা জিজ্ঞাসা করে যে সারফেক্টেন্ট যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয় তখন আমাদের একটা ডিজিজ হয়, আমরা এটাকে কি বলি? আমরা বলি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। সেটার আরেকটা নাম আছে, এটাও যারা একটু ভালো মার্কস পেতে চাও তাদেরকে জিজ্ঞাসা করে যে এটা আরেকটা নাম হচ্ছে হায়ালিন মেমব্রেন ডিজিজ, তোমরা সবাই অলরেডি জানো। আরেকটা পার্ট আছে লিপিডে, সেটা হচ্ছে আমার মাইসেলি ফর্মেশন। মাইসেলিটা কিভাবে ফর্ম হচ্ছে আমরা মাইসেলি নিয়ে একটু ডিটেলসে পরে বলবো, শুধু এতটুকুই বলি। একটু আগে আমরা যে অ্যামফিপ্যাথিক লিপিড পড়েছিলাম বা পোলার লিপিড পড়েছিলাম, যেটা পার্শিয়ালি সলিউবল পার্শিয়ালি ইনসলিউবল, মানে যেখানে হাইড্রোফোবিক যে নন পোলার রিজিয়নটা আছে সেটা হচ্ছে কিছু হাইড্রোফিলিক রিজিয়ন দিয়ে কভার করা থাকে, যার কারণে হয়, এবং অ্যাক্রোস সলিউশন যেগুলো আছে এগুলোর মধ্যে লিপিডটা আমরা জানি হাইড্রোফোবিক। সো এই হাইড্রোফোবিক লিপিড গুলাকে ওরা একটা কভার ফর্ম করে নিয়ে যায়, ক্যারি করে, কারণ এটা তো আমাদের জিআইটির যে অ্যাকোয়াস যে সলিউশনটা আছে, অ্যাকোয়াস যে স্টেটটা আছে, এই অ্যাকোয়াস এনভায়রনমেন্ট দিয়ে ও পাস করতে পারে না, অ্যাবজর্পশন হতে পারে না। এর জন্য মাইসেলি ফর্ম করে করে এটা আসলে আমাদের কিছু ফেরিং অ্যাকশন আছে, সেই ফেরিং অ্যাকশনের মাধ্যমে এটা আমার ইন্টেস্টাইনাল লুমেন থেকে, মানে আমার স্মল ইন্টেস্টাইন থেকে একদম এন্টারোসাইডের ব্রাশ বর্ড পর্যন্ত চলে যায়। এটা আমরা ইনশাআল্লাহ এখন পড়বো ডাইজেশন অ্যাবজর্পশন যখন পড়বো। এরপর আসে আরেকটা টপিক, সেটা হচ্ছে আমার ইকোসেনয়েড। হ্যাঁ, ইকোসেনয়েড একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো ইকোসেনয়েড বলতে গেলে এটা অবশ্যই লাগবে যে ইকোসেনয়েড টপিকটা আসলে সবাইকে জিজ্ঞাসা করে না, বাট যখন জিজ্ঞাসা করে না পারলে আবার খুবই বেসিক একটা টপিক, এবং এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটার বেসিসে আমাদের
আমরা আলটিমেটলি মেডিকেলে পড়ছি, আমাদের তো ক্লিনিক্যাল সেক্টর, এগুলো তো আমাদের বেসিক সাবজেক্ট, কিন্তু ক্লিনিক্যাল সেক্টর এটার ইমপ্লিমেন্টেশন জানার জন্য বা আমার বডিতে এটা কি ফাংশন সেটার জন্য ইকোসানয়েড যেগুলো আছে এগুলো আমাদের বডিতে ইনিউমারাস ফাংশন। একটু দেখি ইকোসানয়েড গুলো আসলে কি কি। আমরা জানি দিস আর দ্য 20 কার্বন পলি, মানে দিস আর দ্য ডেরিভেটিভস ফ্রম দ্য 20 কার্বন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কল ইকোসানোয়িক অ্যাসিড, বা এটাকে আমরা বলি মাঝে মধ্যে অ্যারাকিডনিক অ্যাসিড। এবং এগুলো হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা তার ডেরিভেটিভ থেকে আসে, যেমন লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডনিক অ্যাসিড। আমরা জানি অ্যারাকিডনিক অ্যাসিডটি কিন্তু 20 কার্বন পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সো মেইনলি অ্যারাকিডনিক অ্যাসিড থেকেই আসে। মানে আমাদের হিউম্যানে অ্যারাকিডনিক অ্যাসিড থেকে আসে, অন্যান্য স্পেসিসে লিনোলিক, লিনোলেনিক থেকেও আসতে পারে। হিউম্যানে আমাদের গ্রুপ 2 ইকোসানোয়িক অ্যাসিড যেটা, সেটা আমাদের অ্যারাকিডনিক অ্যাসিড থেকে আসতে পারে। এবং এটা সিনথেসিসের স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা না পারলে কিন্তু হবেই না, এটা অনেক বেসিক একটা টপিক, এটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে শর্ট নোটে দিয়ে দেয় ইকোসানোয়িকটা। তো ইকোসানোয়িকটার থেকে তুমি কিন্তু খুব সহজে অনেক ভালো নাম্বার পেতে পারবে এটা অ্যান্সার করলে, কারণ তুমি ডেফিনিশন দিলা, সিনথেসিসটা দিলা, এবং সিনথেসিসটা কি কি জিনিস ব্লক করছে সেটা দিলা, কয়েকটা ফাংশন দিয়ে দিলা তোমার জানা মতো, শেষ, এটা সুন্দরভাবে হয়ে যাবে। এরপর আসি হচ্ছে সিনথেসিসটা আমরা একটু বলে দিই। মেমব্রেন যে ফসফোলিপিড আছে, আমাদের যে মেমব্রেন, আমরা জানি সেল মেমব্রেনে কিছু লিপিড আছে, লিপিড বাইরের, এই মেমব্রেন ফসফোলিপিডটা, এখানে একটা এনজাইম থাকে, সেই এনজাইমের প্রেজেন্সে সেটাকে আমরা বলি ফসফোলাইপেজ A2। এটা হচ্ছে আমার এই ইকোসানোয়িক সিনথেসিসের রেট লিমিটিং এনজাইম ফসফোলাইপেজ A2। এখান থেকে আমাদের অ্যারাকিডনিক অ্যাসিড সিনথেসিস হয়। এই অ্যারাকিডনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ে থাকে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে আর একটা হচ্ছে লাইপোঅক্সিজেনাস পাথওয়ে। সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েতে আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন G2 সিনথেসিস হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন G2 থেকে আমাদের হয় প্রোস্টাগ্ল্যান্ডিন H2, G এর পরে H, এভাবে মনে রাখবে। H2 থেকে আমার কি কি সিনথেসিস হয় দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, মানে GH এর পরে কিন্তু I, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 হচ্ছে। মানে GH এর পরে যেহেতু I, সেহেতু I আসছে, তারপরে G এর আগে যেহেতু E আর F আছে, তো তারপর E আর F ও I থেকে, H থেকে আসছে। এরপর প্রোস্টাগ্ল্যান্ডিন H2 থেকে আরো একটা জিনিস আছে, সেটাকে আমরা বলি থ্রম্বোক্সিন A2। থ্রম্বোক্সিন A2টাও আমার প্রোস্টাগ্ল্যান্ডিন H2 থেকে আসছে, যেটা আমার আসছিল আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন G2 থেকে। এরপর আসি লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে কি হয়। লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে আমার সিনথেসিস হয় আসলে একটা কেমিক্যাল সাবস্টেন্স, বা কি বলবো এটাকে আমরা বলি যে 5-হাইড্রোপারক্সি ইকোসাটেট্রানোয়িক অ্যাসিড। হ্যাঁ, 5-হাইড্রোপারক্সি ইকোসাটেট্রানোয়িক অ্যাসিড, ইকোসাটেট্রানোয়িক অ্যাসিড। হ্যাঁ, তো এই 5-হাইড্রোপারক্সি ইকোসাটেট্রানোয়িক অ্যাসিড থেকে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লাইপোক্সিন আর একটা হচ্ছে লিউকোট্রাইন। লিউকোট্রাইনের মধ্যে আছে লিউকোট্রাইন A4, B4 থেকে শুরু করে একদম E4 পর্যন্ত, আর লাইপোক্সিনের মধ্যেও আছে লাইপোক্সিন A4 থেকে শুরু করে একদম E4 পর্যন্ত। এই ছিল মোটামুটি আমার ইকোসানোয়িক। এই যে জিনিসগুলো বললাম, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, লাইপোক্সিন, থ্রোম্বোক্সিন, লিউকোট্রাইন, এগুলো সবই আমার আলটিমেটলি ইকোসানোয়িড। এই প্রত্যেকটা ইকোসানোয়িডের ফাংশন আমাকে আলাদা আলাদা করে পড়তে হবে। যেমন একটু সহজভাবে যদি মনে রাখি, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যেটা, প্রোস্টাগ্ল্যান্ডিন I2টা আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়াল যেটা আছে, এন্ডোথেলিয়াল সেল থেকে প্রডিউস হবে, এবং এটা কিন্তু প্ল্যাটিলেট যে এগ্রিগেশন সেটাকে প্রিভেন্ট করবে, থ্রম্বোস ফর্মেশনটাকে প্রিভেন্ট করবে। তার মানে যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, যাদের অ্যানজাইনা আছে, তাদেরকে কিন্তু আমি প্রোস্টাগ্ল্যান্ডিন মানে ভেসোডাইলেশন করতে হবে। এবং যাদের ব্লাড প্রেশারটা অনেক বেশি, তাদেরকে কিন্তু আমি প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বা প্রোস্টাসাইক্লিন যেটাকে বলি, প্রোস্টাসাইক্লিন দিতে পারি। আবার প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা, এটাও হচ্ছে আমার ব্লাড প্রেশার কমাতে হেল্প করে। এটা যাদের ধরো তোমার অ্যাজমা আছে, তোমরা জানো অ্যাজমা পেশেন্টদের আমাদের স্মুথ মাসেলগুলো কন্ট্রাক্ট করে, তো এই স্মুথ মাসেলগুলো রিল্যাক্সেশন করার জন্য আমরা ব্রঙ্কোডাইলেটর যেটা দিই, সেটা কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন E2 অ্যাজমা পেশেন্টদের দেওয়া হয়। এবং আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে সিক্রেশনটা যখন আমাদের অক্সিনটিক সেল বা প্যারাইটিক সেল অফ দ্য স্টোমাক থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের পেপটিক আলসার ডিজিজ হতে পারে, তাই না? পেপটিক আলসার ডিজিজ যখন হওয়ার চান্স থাকে, তখন কিন্তু আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন E2টা দিতে পারি, কারণ এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা কমিয়ে দিচ্ছে। এরপরে আসি প্রোস্টাগ্ল্যান্ডিন F2টা।
প্রোস্টাগ্ল্যান্ডিন F2 টা আমার প্রেগন্যান্সিতে ইউজ করা হয়। হ্যাঁ, প্রেগনেন্ট কন্ডিশনে, মানে প্রেগন্যান্সি বলতে লেবারের টাইমে, একদম মানে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয়, ইউটেরাসের কন্ট্রাকশনটা বাড়ানোর জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন F2 টা দেওয়া হয়। এটা করে কি, আমার যে স্মুথ মাসেলের কন্ট্রাকশন করে, মানে আমার যে স্মুথ মাসেল আছে আমরা জানি ইউটেরাসে, সেই মাসেলের কনস্ট্রাকশন করে এবং কন্ট্রাকশন করে এবং ভেসো কনস্ট্রিকশন করে, মানে ব্লাড ভেসেল যেটা আছে, এবং এটা কিন্তু ব্রঙ্কোস্পাজমও করে। সো ভুলেও যদি তুমি একটা মানে একটা অ্যাজমা আছে তাকে তুমি যদি একটা ব্রঙ্কো স্পাজম করে এরকম একটা ওষুধ, মানে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 দাও, তার কিন্তু একদম হ্যাজার্ড হয়ে যাবে। ক্ষেত্র বিশেষে কন্ডিশন অ্যাপ্লাই করে করা যেতে পারে, কিন্তু এটা কিন্তু খুব মাথায় রাখার বিষয়। তুমি দেখো প্রত্যেকটা যে কয়টা নাম অতক্ষণে বললাম, আরো অনেকগুলো আমি বলি নাই, থ্রম্বোক্সিন A2 বলি নাই, লিউকোট্রাইন্স বলি নাই, লাইপোক্সিন বলি নাই, প্রত্যেকটার ফাংশনই ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি প্রত্যেকটা ফাংশনই খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু বুঝে বুঝে করবা যে এটা করে, তার মানে এটা পেশেন্ট দেখে এটা দেওয়া যাবে, এভাবে মনে রাখবে। আচ্ছা, তো আমাদের ইকোসোনয়েড আলহামদুলিল্লাহ শেষ, এগুলাই লাগে ইকোসোনয়েড থেকে, রিটেন ভাইবা সবই কভার হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আসি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের ডাইজেশন অফ দ্য লিপিড এবং অ্যাবজর্পশন। এটা যদি একটু বলতে চাই, এটা আসলে অনেক লং। এইখানে হয় কি, আমরা সবাই এত সুপারফিশিয়ালি পড়ি, তো আমি আজকে চেষ্টা করবো এই ডাইজেশন অ্যাবজর্পশনটা একটু ডিপলি বলার, যাতে তোমাদের জিনিসটা আসলে সেলুলার লেভেলে কি হয় তোমরা বুঝতে পারো। এটা ভাইবার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আমার এখনো মনে পড়ছে, আমার যে প্রফ দিয়েছিলাম, আমার এই পার্টের যে বোর্ডটা ছিল, এক্সটার্নাল টিচার আমাকে লিপিড থেকে প্রচুর কোয়েশ্চেন করেছিলেন, এবং লিপিড থেকে শুধু কোয়েশ্চেন করেননি, উনি আমাদের যে লিপোপ্রোটিন গুলো আছে, সেই লিপোপ্রোটিন মেটাবলিজমের খুঁটিনাটি অনেক ছোট ছোট প্রশ্ন করেছিলেন। না, উনি কোনো পাথওয়ে পুরোপুরি জানতে চেয়েছিলেন এমনটা আমার মনে পড়ছে না, কিন্তু বেসিক ছোটখাটো টুকিটাকি প্রশ্ন, ওই যে বলে না যে ভাতের, যখন আমরা ভাত দেখি তখন আমরা একটা ভাত টিপে বুঝে যাই যে আমাদের বাকি ভাতগুলোর কি অবস্থা। তো ব্যাপারটা ওরকম, যে তোমার এখানে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, কারণ তোমাকে এক্সটার্নাল নাও বলতে পারে যে তুমি ডাইজেশনটা বলো বা অ্যাবজর্পশনটা বলো, একটা সিঙ্গেল স্টেপে এসে বলো যে এখানে কি হয় বলো তো, এই স্টেপে কি হয়। তখন যদি তুমি আটকে না যাও, তার মানে টিচাররা বুঝবে না স্টুডেন্টটাকে আমরা ভালো মার্কস দেওয়ার জন্য একটু চেষ্টা করি। তো আসি ডাইজেশনটা। প্রথমে আমরা জানি ফ্যাট ডাইজেশনের ক্ষেত্রে প্রথমেই মাউথে আমাদের লিঙ্গুয়াল লাইপেজ থাকে, যেটা আমাদের মাউথ মানে সালাইভার এখান থেকে সিক্রেশন হচ্ছে, কিন্তু লিঙ্গুয়াল লাইপেজ আমাদের যে মাউথের যে পিএইচ থাকে, এই পিএইচ ইনঅ্যাক্টিভেট ফর্মে থাকে, যার জন্য লিঙ্গুয়াল লাইপেজ থাকা সত্ত্বেও মাউথে ডাইজেশন অফ ফ্যাট হয় না। এরপর আসি স্টমাকে 30% টোটাল ডাইজেশনের 30% লিপিড ডাইজেশনটাই আমার স্টমাকে হয়, এবং এটা হয় আসলে দুইটা এনজাইমের হেল্পে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ আর একটা হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ। এই দুইটা হাইড্রোলাইজ করে শর্ট এবং মিডিয়াম চেইন যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে তাদেরকে, এবং এখানে কিন্তু কোনো ধরনের ইমালসিফিকেশনের দরকার হয় না। এই যে ইমালসিফিকেশন টার্মটা বললাম, ইমালসিফিকেশন জিনিসটা কি তোমরা এটা একটু পড়বা, এটা ভাইবার জন্যও লাগবে, এমসিকিউর জন্যও লাগবে, রিটেনের জন্য শর্ট নোটে চলে আসে ইমালসিফিকেশন। আচ্ছা, ডিওডেনামে তারপর আসি স্মল ইন্টেস্টাইনের ডিওডেনাম পার্টটাতে। ডিওডেনাম পার্টটাতে হয় কি, আমাদের প্রথমে যদি বলি, আমরা জানি ডিওডেনামে আমাদের এখানে মানে প্যানক্রিয়াস থেকে কিছু সিক্রেশন আসে আমাদের ডিওডেনামে, আমাদের যেটা হেল্প করে ডাইজেশনে। যেমন প্যানক্রিয়াসের ডাক্টাল সেল থেকে আমার সিক্রেশন হয় বাইকার্বনেট রিচ সিক্রেশন, যেটা ইন প্রেজেন্স অফ সিক্রেটিন, মানে সিক্রেটিন হরমোনাল স্টিমুলাসে এই বাইকার্বনেট রিচ সিক্রেশনটা হচ্ছে। আর যেটা হচ্ছে আমার প্যানক্রিয়াসের যে অ্যাসাইনাল সেলগুলো আছে, মানে ডাক্টাল সেল থেকে তো বাইকার্বনেট রিচ সিক্রেশন হয়, আর অ্যাসাইনাল সেল থেকে এগবলিক বা এনজাইম রিচ সিক্রেশন হয়, যেটা ইন প্রেজেন্স অফ কোলেসিস্টোকাইনিন, তাই না? তোমরা এটা সবাই জানো, এটা একটা জিআইটি লোকাল হরমোন, সিক্রেটিন কোলেসিস্টোকাইনিন। এরপর আসি কি হয় এখানে, ডিওডেনামে ট্রাইঅ্যাসিড গ্লিসারল গুলো ইন প্রেজেন্স অফ বাইল, সল্ট এন্ড লেসিথিন অ্যাগিটেশন হয়। এই অ্যাগিটেশনের কারণে ফ্যাট গুলো ইমালসিফিকেশন হয়, মানে ইমালসিফাইড ফ্যাটে কনভার্টেড হয়। ইমালসিফাইড ফ্যাট গুলো হয় কি, প্যানক্রিয়াটিক লাইপেজের প্রেজেন্সে এসে 2 মনোঅ্যাসিড গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়, 2 মনোঅ্যাসিড গ্লিসারল এবং 2 ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। এরপর আসি, এই যে প্যানক্রিয়াটিক লাইপেজের কথা বললাম, যেটা ইমালসিফাইড ফ্যাটকে 2 মনোঅ্যাসিড গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করলো, এই প্যানক্রিয়াটিক লাইপেজটা কিন্তু নরমালি অ্যাক্টিভেট থাকে না। এই প্যানক্রিয়াটিক লাইপেজটাকে ইনহিবিট করে রাখে আমাদের এই যে বাইল অ্যাসিড। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনে আমরা জানি বাইল অ্যাসিড থাকে কিছু, সেই বাইল অ্যাসিড গুলো কিন্তু এই প্যানক্রিয়াটিক লাইপেজটাকে ইনহিবিট করে রাখে। তো এই
প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইমটাকে অ্যাক্টিভেট করার জন্য আমাদের আরেকটা এনজাইম লাগে, যেটা আসলে আমাদের সেই এনজাইমটাকে আমরা বলি কোলাইপেজ এনজাইম। এই কোলাইপেজ এনজাইমটা এনজাইম থেকে সিক্রেট হয়, কিন্তু এটা ইনঅ্যাক্টিভেট মানে ইনঅ্যাক্টিভেট ফর্মে সিক্রেট হয়, এটা প্রোকোলাইপেজ ফর্মে সিক্রেট হয়। এই প্রোকোলাইপেজ থেকে কোলাইপেজ এনজাইম হয় ইন প্রেজেন্স অফ ট্রিপসিন। হ্যাঁ, এটা একটা জাইমোজেন, প্রোকোলাইপোজেন একটা জাইমোজেন, যেখান থেকে আমার ট্রিপসিনের প্রেজেন্সে কোলাইপেজ ফর্ম হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এই কোলাইপেজটাই হচ্ছে আমার প্যানক্রিয়াটিক লাইপেজকে তোমার অ্যাক্টিভেট করে, যার কারণে প্যানক্রিয়াটিক লাইপেজ তোমার ইমালসিফাইড ফ্যাটকে 2 মনোঅ্যাসিড গ্লিসারল এবং 2 ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করতে পারে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের মনোঅ্যাসিড গ্লিসারল যেটা আছে, তারপর কোলেস্টেরল এস্টার আছে, ভিটামিন এস্টার আছে, একটু আগে বলেছিলাম এগুলো আমাদের থাকে। এই প্রোডাক্টগুলো এগুলো লিপিড এস্টারেজ এনজাইমের মাধ্যমে ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্টেড হয়, এবং বাইল অ্যাসিডটা কিন্তু আবার এখানে লিপিড এস্টারেজকে স্টিমুলাস দেয়। এরপর আসে হচ্ছে ফসফোলিপিড গুলো। যে ফসফোলিপিড গুলো আমরা খাই, সেই ফসফো ডায়েটারি ইনজেক্ট করি, সেই ফসফোলিপিড গুলো ইন প্রেজেন্স অফ ফসফোলাইপেজ A2, এই এনজাইমটার আরেকটা নাম আছে, কমনলি ভাইবাতে আস করে, সেটা আমরা জানি লেসিথিনেস। ফসফোলাইপেজ A2 বা লেসিথিনেসের প্রেজেন্সে ফসফোলিপিডটা ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং লাইসোফসফোলিপিডে কনভার্ট হয়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন। এরপর আসি হচ্ছে কোলেস্টেরল এস্টারটা। কোলেস্টেরল এস্টারের এনজাইমের প্রেজেন্সে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরলে কনভার্ট হয়, তোমরা জানো। তো এই ছিল মোটামুটি আমার ডাইজেশন, এইটুকু স্টেজ পর্যন্ত আমার ডাইজেশন হলো। এরপর আসি অ্যাবজর্পশন। লিপিড অ্যাবজর্পশনটা একটু ঝামেলা বলতে আসলে কঠিন না। দেখো 20 to 40 অ্যাবাউট, হ্যাঁ অলমোস্ট 20 to 40 বাইল সল্ট গুলো মিলে। আচ্ছা, বাইল সল্ট গুলো বলার আগে আমরা একটু বলি বাইল সল্ট জিনিসটা আসলে কি। হ্যাঁ, তো বাইল সল্টের মধ্যে আমরা বাইল সল্টের কম্পোজিশনটা একটু পড়বো, কারণ এটা মাঝে মধ্যে রিটেনের জন্য চলে আসে, আবার হঠাৎ করে জিজ্ঞাসা করে মানে ফাইবার ক্ষেত্রেও লাগে। যেমন বাইল সল্টটা আমাদের নামগুলো লাগে, একটা হচ্ছে সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম পটাশিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, এবং এটা কোলেস্টেরলকে ব্রেকডাউন করে কোলিক অ্যাসিড হয় এবং 7 আলফা হাইড্রোক্সিলেজ কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড পাওয়া যায়। তো এই বাইল সল্টটা আসলে এই গ্লাইসিনের সাথে, এই কোলিক অ্যাসিডটা যেটা পেলাম কোলেস্টেরল ব্রেকডাউন করে, সেখানে যখন গ্লাইসিনের সাথে অ্যামাইনো অ্যাসিড, আমরা জানি গ্লাইসিন একটা, ওই গ্লাইসিনের সাথে যখন কোলিক অ্যাসিডটা বাইন্ড করবে তখন আমরা এটাকে পাবো গ্লাইকোকোলিক অ্যাসিড। গ্লাইকোকোলিক অ্যাসিডের সাথে যখন আমাদের সোডিয়াম আয়ন বাইন্ড করবো তখনই আমরা পাবো সোডিয়াম গ্লাইকোকোলিক অ্যাসিড। আবার ঠিক তেমনি ভাবে গ্লাইসিনের অপোজিটে যদি আমার টরিন থাকতো কোলিক অ্যাসিডের সাথে বাইন্ড করতো, তখন কিন্তু আমরা টরোকোলিক অ্যাসিড পেতাম। এই টরোকোলিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম বা পটাশিয়াম থাকতো তাহলে কিন্তু আমরা পেতাম সোডিয়াম টরোকোলিক বা পটাশিয়াম টরোকোলিক। এটাই হচ্ছে আমার লাগে। বাইলের সিনথেসিস মানে ফাংশন যদি একটু বলি, এটাও ভাইবা কোশ্চেন, রিটেনের জন্য লাগে, যে এটা তোমার ফ্যাট ডাইজেশনে হেল্প করে বাই ইমালসিফিকেশন অফ দ্য ফ্যাট, এবং ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে বাই ফর্মিং মাইসেলি, তাই না? এটা কোলেস্টেরলকে সলিউবল করতে হেল্প করে এবং গলস্টোন ফর্মেশনটাকে প্রিভেন্ট করছে। এটা প্যানক্রিয়াটিক লাইপেজের অ্যাকশনটাকে বাড়াচ্ছে, আবার সার্টেন ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইন্টেস্টাইনে প্রিভেন্ট করে, বাইল সিক্রেশনটাকে ইনক্রিজ করে আমাদের এই বাইল সল্ট। তো এটাই ছিল মেইনলি এখানে। আর তারপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে 20 to 40 বাইল সল্ট গুলো, এরকম বাইল সল্ট 20 থেকে 40টা এসে মাইসেলি ফর্ম করে, যেটা আমাদের মানে আমাদের যে ফ্যাটি অ্যাসিড ছিল, কোলেস্টেরল ছিল, গ্লিসারল ছিল, ফসফোলিপিড ছিল, যেগুলো কিনা আমাদের ওয়াটারে ইনসলিবল ছিল, ওদেরকে কাভার করে ফেলে এই বাইল সল্ট গুলো। বাইল সল্ট গুলো তো ওয়াটারে সলিবল, তো ওরা কাভার করে ফেলে ভিতরে, ওদেরকে রেখে ওরা আসলে ফেরি, তোমরা যারা ফেরিতে উঠেছো, তোমরা যাদের নদীর বিভিন্ন নদী পার হতে হয়, যাদের বাড়িতে যেতে, ফেরিতে ওঠার সময় দেখো একটা ফেরি কিন্তু এক পাশে নদীর এক ঘাটে যখন আসে, তো তখন কিন্তু ও কিছু বাস বা কিছু ভেহিকলকে নিয়ে হচ্ছে গিয়ে নদীটা পার করে আবার দিয়ে ওই পারে দিয়ে আবার কিন্তু ও ব্যাক করে। ঠিক তেমনি এইখানে এই ফেরি কাজ করবে হচ্ছে বাইল সল্টটা, এবং ফেরি কার মানে এখানে ভেহিকলস বা বাস ট্রাক বা মাইক্রো যেটাই বলো, সেগুলোকে কিন্তু কম্পেয়ার করা যায় ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, গ্লিসারল, ফসফোলিপিড এগুলোর সাথে। তো এই জন্য এটাকে আমরা বলি, এবং ইন্টেস্টিনাল লিপিড মিডিয়া মানে ইন্টেস্টিনাল যে অ্যাকুয়াস মিডিয়া থাকে, সেখানে এই লিপিড গুলার কে আমাদের ট্রান্সফার করতে ফ্যাসিলিটেট করবে। আচ্ছা, মাইসেলিটা আসলে লুমেন অফ দ্য ইন্টারোসাইট থেকে আমাদের এই
ফ্যাট গুলোকে ট্রান্সপোর্ট করে ব্রাঞ্চ বর্ডার পর্যন্ত, যে এরিয়াটা আছে সেই ব্রাঞ্চ বর্ডার পর্যন্ত নিয়ে যায়, এন্টারোসাইটের ব্রাঞ্চ বর্ডার বা মাইক্রোভিলেজ যেটাই বলে। এবং এখানে ব্রাঞ্চ বর্ডারে আসার পর্যন্ত নিয়ে আসার পরে ফ্যাট গুলো নিজে থেকেই ডিফিউশন মানে সিম্পল ডিফিউশনের মাধ্যমে এন্টারোসাইটে ঢুকে যেতে পারে মাইসেলি থেকে। হ্যাঁ, এবং মাইসেলি গুলো আবার তখন কিন্তু ফ্যাট ডাইজেশনের সাইডে চলে আসে, মানে নদীর এপারে আবার কিছু জন্ম হয়েছে না, ওদেরকে নিতে আবার ওই ফেরিটা আসে গেল, এবং এইভাবেই কন্টিনিউ করতে থাকে, এবং এই অ্যাকশনটাকে আমরা বলি ফেরিং অ্যাকশন। আচ্ছা, এটা তো গেল আমার ব্রাশ বর্ডার। আমরা জানি অ্যাবজর্পশনে সবসময় দুটো স্টেজ থাকে, লুমেন থেকে এন্টারোসাইট বা ইন্টেস্টিনাল সেল, আর এন্টারোসাইট থেকে আমার হচ্ছে ব্লাডে যেতে হবে, তাই না? এটা আমার কার্বোহাইড্রেট প্রোটিনের বেলা আমরা বলেছি, এটা আমার গেল লুমেন থেকে এন্টারোসাইটে। এরপর এন্টারোসাইটের মধ্যে আসলে, এন্টারোসাইট মানে তো আমরা বুঝতেই পারছি একটা সেল, সব সেলে যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গলজি অ্যাপারাটাস থাকে, রাইবোসোম থাকে, এরও কিন্তু এটা আছে। তো এন্টারোসাইটে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে হয় কি, ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল গুলো রিএস্টারিফাই করে কোলেস্টেরল এস্টারে, আবার ফ্যাটি অ্যাসিড এবং লাইসোফসফোলিপিড গুলো রিএস্টারিফাই হয় হচ্ছে ফসফোলিপিডে, ফ্যাটি অ্যাসিড এন্ড 2 মোনোসাইড গ্লিসারল থেকে কিন্তু রিএস্টারিফিকেশন হয়ে এন্টারোসাইটে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসে ট্রায়াসাইল গ্লিসারল পাওয়া হয়। তার মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা কোলেস্টেরল এস্টার পেলাম, ফসফোলিপিড পেলাম, ট্রায়াসাইল গ্লিসারল পেলাম। এরপরে সে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলে কি হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এসে এই যে অ্যাপোলাইকোপ্রোটিন বলেছিলাম না ক্লাসের শুরুতে, অ্যাপোলাইকোপ্রোটিন গুলো সিক্রেশন হয়, মানে যে লিপিড পার্টটা থাকছে সেই অ্যাপোলাইকোপ্রোটিন গুলো সিক্রেশন হয়। এবং গলজি বডি করে কি, এই এন্টারোসাইটের যে গলজি বডি থাকে তারা করে কি, এই কোলেস্টেরল এস্টার, ফসফোলিপিড, ট্রাইএসাইল গ্লিসারল এগুলোকে প্যাকেজিং করে কিসের মধ্যে, মানে আমরা জানি একটা কোম্পানির মধ্যে আমরা সবসময় র ম্যাটেরিয়ালস প্রোডাকশন হয়ে গেলে, মানে র ম্যাটেরিয়াল গুলো ছিল কাইলোমাইক্রন, ফসফোলিপিড, ট্রায়াসাইল গ্লিসারল, যেগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পেলাম। আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পেলাম হচ্ছে আমার প্যাকেটটা, যেটা দিয়ে আমি এটাকে প্যাকেটিং করব বা প্যাকেজিং করব, সেটা হচ্ছে আমার অ্যাপোলাইপোপ্রোটিন। এই অ্যাপোলাইপোপ্রোটিন দিয়ে আমি যে কোলেস্টেরল এস্টার, ফসফোলিপিড, ট্রায়াসাইল গ্লিসারল এগুলোকে আমি যে প্যাকেজিং করলাম, সেটাকে আমরা বলছি, সেই যে কম্পোনেন্ট আমার লাস্টে তৈরি হলো প্যাকেজিং করার পর, সেটাকে আমরা বলি কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনটাও একটা লাইপোপ্রোটিন। হ্যাঁ, লাইপোপ্রোটিনে আমরা বলেছিলাম একটা লিপিড পার্ট থাকবে আর একটা প্রোটিন পার্ট থাকবে। এই যে অ্যাপোপ্রোটিন বা অ্যাপোলাইপোপ্রোটিন, এটা কিন্তু প্রোটিন পার্ট, আর যে কোলেস্টেরল এস্টার, ফসফোলিপিড, টিজি এগুলো আছে, এরা কিন্তু লিপিড পার্ট, তার মানে একটা লাইপোপ্রোটিন হয়ে গেল এখানে। এরপরে সেই কাইলোমাইক্রনটা আমরা অ্যানাটমির যে বিলাইয়ের পড়িয়েছিলাম, তোমাদের ইন্টেস্টাইন যখন পড়িয়েছে ক্লাসে 45 মিনিট রিভিউ সেশনটায় তোমরা পাবা, সেখানে দেখবা আমি বিলাইয়ের বলেছিলাম ছবি লাগে অ্যানাটমিতে, তখন ওখানে একটা কম্পোনেন্ট বলছিলাম ল্যাকটিয়াল। এই বিলাইয়ের মধ্যে যে ল্যাকটিয়াল গুলো থাকে, সেখানে এই কাইলোমাইক্রন গুলা যেগুলো আমি প্যাকেজ করলাম এন্টারোসাইটে, ওরা ঢুকে যায়। হ্যাঁ, বিলাইয়ের কাইলোমাইক্রনের মানে কাইলোমাইক্রন গুলো ভিলাইয়ের ল্যাকটিয়ালের মধ্যে ঢুকে যায় বাই এক্সোসাইটোসিস প্রসেস। কারণ আমরা জানি কাইলোমাইক্রন একটা ম্যাক্রোমলিকিউল, আর ম্যাক্রোমলিকিউল গুলো কিন্তু ফিজিওলজির মাধ্যমে তোমরা জেনেছো যে ম্যাক্রোমলিকিউল গুলো কিন্তু মাত্র দুইটা প্রসেস আছে ট্রান্সপোর্ট, একটা হচ্ছে এক্সোসাইটোসিস আর একটা হচ্ছে এন্ডোসাইটোসিস। তো যেহেতু এটা মানে বের হচ্ছে, তাই না, তার মানে এন্টারোসাইট থেকে বের হয়ে ব্লাডে যাচ্ছে, তো এটা কিন্তু এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিসের মাধ্যমে ও আসলে ব্লাডে ডিরেক্টলি যায় না, ও লিম্ফ্যাটিক সার্কুলেশনে যায়। তো একটু আগে না, কার্বোহাইড্রেট এবং প্রোটিনের বেলায় আমরা দেখেছিলাম অ্যাবজর্পশন হয়ে লুমেন থেকে ডিরেক্ট এন্টারোসাইটে গেল, এন্টারোসাইট থেকে ডিরেক্ট ব্লাডে চলে আসছিল, মানে সিস্টেমিক সার্কুলেশনে চলে আসছিল। কিন্তু এখানে কি হয়, লিপিড একটা এক্সেপশন। এই কোয়েশ্চেনটা আমার প্রফে ভাইবার কোয়েশ্চেন ছিল যে লিপিডে প্রথমে লিপিডটা এক্সোসাইটোসিসের মাধ্যমে আমার লিম্ফ্যাটিক সার্কুলেশনে যায়, তারপর আমার লিম্ফ্যাটিক সার্কুলেশন থেকে থোরাসিক ডাক্টে যায়, ওখান থেকে আমার সিস্টেমিক সার্কুলেশনে যায়। তার মানে অন্যান্য কার্বোহাইড্রেট আর প্রোটিন ওরা কিন্তু ডিরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে যায়, তারপর লিম্ফ্যাটিক সার্কুলেশনে যেতে পারে, কিন্তু যেটা লিপিড বা ফ্যাট সে কিন্তু আগে লিম্ফ্যাটিক সার্কুলেশনে যায়, তারপর সিস্টেমিক সার্কুলেশনে যায়। এর জন্য এই ফ্যাটের একটা ডিলে এন্ট্রি হয়, কারণ ডিলে যদি এন্ট্রি না হতো তাহলে কিন্তু আমি একটা খাবার খাইতাম, সাথে সাথে আমার ফ্যাট কন্টেন্ট, লিপিড কন্টেন্ট অনেক বেড়ে যেত। তার মানে যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস তারা তো মরেই যেত যদি এই প্রোটেক্টিভ মেকানিজমটা না থাকতো। হ্যাঁ, এর জন্য আল্লাহ আমাদের এই প্রোটেক্টিভ মেকানিজমটা দিয়েছেন যে ডিরেক্টলি যাই খাই আমরা ফ্যাট, তো সাথে সাথে আমার সার্কুলেশনে যায় না। তাই বলে এটা ভাবার দরকার নেই তার মানে বেশি বেশি ফ্যাট খাবার কিছুই খাবো না, এটা কিন্তু ভাবা যাবে না। এই কথাটা যখন আসছে এটার সাথে কানেক্ট করে, এটা যেহেতু ভাইবা কোশ্চেন ছিল, আরেকটা ভাইবা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জানো এইটা ভাইবার পাশাপাশি রিটেনও থাকে, আর ভাইবাতে তো ইনভেরিয়েবলি লাগে। সেটা হচ্ছে ফ্যাট বার্নস ইন দ্য ফুয়েল অফ কার্বোহাইড্রেট। আমরা জানি আমরা ফ্যাটকে
মেটাবলিজম যেটা করি সেটা হচ্ছে আমরা নর্মালি বিটা অক্সিডেশন করি, তাই না? একটু পরে আমরা ইনশাআল্লাহ পড়বো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, তো বিটা অক্সিডেশন যেটা, এই যে আমার সরি হ্যাঁ বিটা অক্সিডেশন, এই যে কোথায় যে বিটা অক্সিডেশন, এই যে দেখো আমার কার্সর আছে যে ক্যাটাবলিক পাথওয়ে, এটা একটা মেটাবলিক। হ্যাঁ, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডে আমরা কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড থেকে আমরা অক্সিডাইজ করে একটা অ্যাসিটাইল কোয়ে পাই, এবং দুইটা কার্বন কম, যে অ্যাসিড ফ্যাটি অ্যাসিডকে ধরো আমি একটা 20 কার্বন ফ্যাটি অ্যাসিডকে অ্যাসিড মানে ব্রেকডাউন করলাম, অক্সিডাইজ করলাম, ওখানে আমি কিন্তু একটা অ্যাসিটাইল কোয়ে পাইলে কিন্তু আমি আর 20 কার্বন পাবো না, তখন কিন্তু 18 কার্বন পাবো, বা হ্যাঁ 18 কার্বনই নরমালি পাই। এখন আসি যে এই যে আমি অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি, মানে প্রত্যেকবার বিটা অক্সিডেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিডের এবং আমি অ্যাসিটাইল কোয়ে পাচ্ছি, তাই না? এই অ্যাসিটাইল কোয়েটা কি হবে আলটিমেটলি, আমি এখান থেকে এটিপিটা কিভাবে পাচ্ছি? অ্যাসিটাইল কোয়েটা করবে কি, আমার যে ক্রেবস সাইকেল আছে বা টিসিএস সাইকেল আছে, সেই টিসিএস সাইকেলে অ্যাসিটাইল কোয়েটা এন্টার করবে, এই অ্যাসিটাইল কোয়েটা এন্টার করবে। এখন আমরা জানি টিসিএস সাইকেলে একটা অ্যাসিটাইল কোয়ে রিঅ্যাক্ট করে হচ্ছে একটা অক্সালো অ্যাসিডেটের সাথে। আমরা কিন্তু পড়েছি বা কার্বোহাইড্রেট মেটাবলিজমে যে অক্সালো অ্যাসিডেট অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট অফ দ্য টিসিএস সাইকেল। এই যে ক্যাটালিস্ট অক্সালো অ্যাসিডেটটা, এই যে প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়ে টিসিএস সাইকেলে ঢুকেও কিন্তু আলটিমেটলি নাই হয়ে যায়, ও হচ্ছে ওয়াটার ফর্ম করে, কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে, তাই না? ও আলটিমেটলি ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে, কিন্তু অক্সালো অ্যাসিডেটটা কিন্তু থেকে যাচ্ছে, ক্যাটালিস্ট হিসেবে থেকে যাচ্ছে। তার মানে অক্সালো অ্যাসিডেট না থাকলে কিন্তু, শুধু অ্যাসিটাইল কোয়ে থাকলে কিন্তু আমার টিসিএস সাইকেল হবে না, আলটিমেটলি অক্সিডেশন হবে না, আমি এনার্জি পাবো না। এখন আসি এই অক্সালো অ্যাসিডেটটা কার সোর্স? অক্সালো অ্যাসিডেটটা কিন্তু ইন্টারমিডিয়েট অফ কার্বোহাইড্রেট মেটাবলিজমের সোর্স, যার কারণে কার্বোহাইড্রেট মেটাবলিজমের ফলেই আমরা অক্সালো অ্যাসিডেটটা পাচ্ছি। এখন কেউ যদি বলে আমি অনেক ডায়েটিং করবো, মানে আমি ফ্যাট জাতীয় কোনো খাবার হচ্ছে বাদ দিচ্ছি, কিন্তু আমি কার্বোহাইড্রেট ফুডটা অনেক খাবো, সরি আমি ফ্যাটটা হচ্ছে, আমি সরি একটু ভুল বলেছি, যে যদি কেউ ডায়েটিং করে মানে সে কার্বোহাইড্রেট খাবে না, মানে রাইস খাবে না, মানে কোনো কার্বোহাইড্রেটই খাচ্ছে না, কিন্তু সে ফ্যাটি অ্যাসিড খাচ্ছে, ফ্যাটি ফুড খাচ্ছে, তো ওই ফ্যাটি ফুড গুলো থেকে এনার্জি পাওয়ার জন্য তাকে বিটা অক্সিডেশন করতে হবে, তাই না? অবভিয়াসলি বিটা অক্সিডেশন ছাড়া তো সে কোনোভাবেই এটিপি পাবে না। তো বিটা অক্সিডেশন করে আমি ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে পেলাম, কিন্তু আমি তো এটিপি পাবো না। এই অ্যাসিটাইল কোয়েটাকে আমার টিসিএস সাইকেলে ঢুকাইতে হবে, তারপর না আমি হচ্ছে গিয়ে কিছু এটিপি পাবো। টিসিএস সাইকেলে ঢুকাইতে গেলে টিসিএস সাইকেল রান করার জন্য যে অক্সালো অ্যাসিডেট লাগে, ও তো কার্বোহাইড্রেট খায় নাই, ওর কিভাবে অক্সালো অ্যাসিডেট হবে? আলটিমেটলি ও ডায়েটিং করে কোনো লাভ হচ্ছে না, কারণ ও কার্বোহাইড্রেট খাচ্ছে না, তো ও কিভাবে ওই ফ্যাট থেকে এনার্জি পাবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, ফ্যাট বার্ন করে কার্বোহাইড্রেটের যে ফুয়েল মানে অক্সালো অ্যাসিডের, সেখানে হচ্ছে ফ্যাটটা এনার্জি পাই। ফ্যাটের যে ফুয়েল মানে এনার্জি, ফ্যাটের এনার্জি পাইতে গেলে আমার অবশ্যই কার্বোহাইড্রেট লাগবে। এটা ছিল আমার একটা ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেন আমাদের। তো এরপর আসি আমাদের মেটাবলিজমে যদি যাই, মেটাবলিজমটা আসলে অনেকগুলো এখানে আছে, কিছু অ্যানাবলিক পাথওয়ে আছে, কিছু ক্যাটাবলিক পাথওয়ে আছে। তো অ্যানাবলিক পাথওয়ের মধ্যে আমরা জানি যে হচ্ছে গিয়ে লাইপোজেনেসিস থাকে, তারপর হচ্ছে গিয়ে তোমার সিনথেসিস অফ ফ্যাট থাকে, তারপর হচ্ছে কোলেস্টেরল সিনথেসিস হয়, সিনথেসিস অফ কিটোন বডি, সিনথেসিস অফ ফসফোলিপিড গ্লাইকোজেন, এগুলো অনেক কিছু থাকে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এত কিছু আসলে আমরা ডিটেলসে লাগে না, আমাদের ডিটেলসে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের কয়েকটা টপিক। আর ক্যাটাবলিক পাথওয়ের মধ্যে আমরা জানি লাইপোজেনেসিস, লাইপোলাইসিস আছে, বিটা অক্সিডেশন আছে, অক্সিডেশন অফ দ্য কিটোন বডি আছে, ক্যাটাবলিজম অফ লাইপোপ্রোটিন আছে। তো এখান থেকে মেইনলি রিটেন পেপার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে একটা কোশ্চেন যদি সিলেক্ট করতে বলে, আমি অবশ্যই সেটা বিটা অক্সিডেশনকে প্রেফার করবো, কারণ বিটা অক্সিডেশন ইনফিনিটি স্টার ইনফিনিটি স্টার ইনফিনিটি স্টার, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা পাইপার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা সবগুলো কলামের জন্য ইম্পর্টেন্ট। এরপর আসি আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন সিনথেসিস অফ কোলেস্টেরল। এই যে প্রত্যেকটা পাথওয়ে আছে, তোমাদের আসলে এখন অনেক রাত হয়ে যাচ্ছে, তোমাদের আমি ডিটেলসে বলতে পারছি না, যার জন্য প্রত্যেকটা পাথওয়ে যে তোমার স্যালিন ফিচার আছে, স্যালিন ফিচার গুলো পড়বা, রেট লিমিটিং এনজাইম, রিঅ্যাকটেন্ট কি, প্রোডাক্ট কি, কোন কম্পার্টমেন্টে হচ্ছে, এটাকে এটিপি লাগছে নাকি আমি এটিপি ইউজ করছি নাকি প্রোডাক্ট প্রোডিউসড হচ্ছে, কয়টা এটিপি প্রোডিউস হচ্ছে, এই জিনিসগুলো একটু পড়তে হবে। এখন আসি আমি ইম্পর্টেন্ট দেখে কয়েকটা খালি বলবো, হ্যাঁ আমি সবগুলো বলতে পারছি না, আমি দুঃখিত। তো প্রথমে যদি আসি ট্রায়াসাইল গ্লিসারল সিনথেসিস বা ফ্যাট সিনথেসিসের কাছে যদি আসি, তো আমরা জানি যে সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে, এখানে সাবস্ট্রেটটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এখান থেকে আমরা ট্রায়াসাইল গ্লিসারল পাচ্ছি, যেটাকে আমরা নিউট্রাল ফ্যাট বলি, এবং আমাদের ডায়েটের 90%ই হচ্ছে টিজি বা ট্রায়াসাইল গ্লিসারল। তো এটা রেট লিমিটিং এনজাইম হচ্ছে গ্লিসারল 3 ফসফেট অ্যাসাইল ট্রান্সফারেজ, এবং এটা হচ্ছে ইনসুলিনের প্রেজেন্সে স্টিমুলাস পাই, হরমোনাল স্টিমুলাস পাই।
গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে আমাদের মনোঅ্যাসাইড গ্লিসারল হচ্ছে। এখন আমরা জানি লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ মানে সেগুলো হচ্ছে শর্ট এবং মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড গুলাকে, যেমন যেটা মিল্ক ফ্যাটে পাওয়া যায়, সেগুলোর মাধ্যমে শুধু ভাঙতে পারছে, কিন্তু তারা কিন্তু অ্যাক্ট করতে পারে স্টোমাকে, কারণ তারা কিন্তু এসিড স্টেবল। এখন আসি ডিওডেনামে যখন এখানে অ্যাসোসিয়েটেড কিছু কথাবার্তা আছে, তোমরা একটু জানতে পারলে ভালো। যেমন আমাদের যে ফসফোলিপিড থাকে, বাইল সল্ট গুলাকে কিন্তু ডিটারজেন্ট লাইক অ্যাক্টিভিটি করছে ফসফোলিপিডের উপর, মানে ফসফোলাইপেজ যেগুলো আছে। তো তারপর আসি যে সারফেস টেনশনটাকে কমায়, তারপর সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে, যার কারণে এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা অনেক বেশি হচ্ছে। প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইমের অ্যাক্টিভিটিটা বাড়ানোর জন্য আমাদের অবশ্যই বাইল সল্ট লাগে। এখন আসি এই যে লাইপেজ গুলোর কথা কেন অত বলছি, এই লাইপেজটি আসলে ট্রাইসাইল গ্লিসারলের উপর কাজ করে। দুইটা মনোঅ্যাসাইল গ্লিসারল এবং দুইটা ফ্যাটি অ্যাসিড মিলেই কিন্তু একটা তোমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হচ্ছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি বলেছিলাম ট্রাইঅ্যাসাইল গ্লিসারলের স্ট্রাকচারটা একটু আঁকা শিখবা যারা একটু ভালো নাম্বার পেতে চাও। তো এখানে 2 নম্বর পজিশন, যেটা 2 নম্বর পজিশনে হচ্ছে ফ্যাটি অ্যাসিডটা কানেক্টেড থাকে, এবং নাম্বার ট্রাইঅ্যাসাইল গ্লিসারলটা কিন্তু আসলে কি বলবো, ট্রাই মানে এটা ভাবার দরকার নেই যে আসলে এটা নাম 3 নাম্বার কার্বন, কিন্তু এটা কিন্তু নাম্বারটাকে আসলে বলে না, এখানে হচ্ছে এটা কিন্তু 2 নম্বর পজিশনে ফ্যাটি অ্যাসিড থাকবে। ট্রাই মানে 3, এটা ভেবে ভুল করার দরকার নেই, এটা অনেকেই ভুল করে তাই বলা। এটা ভাইবার কোশ্চেন ছিল যে কয় নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ থাকে, তারপর ছবিটা একটু এঁকে দেখা। এটা আসলে সবাইকে করে না, যারা একটু ভালো করো তোমরা তাদের জন্য। এরপরে আসি আমাদের কিছু টাইপ আছে, ফেট আছে, যেমন আমরা জানি কিছু স্ট্রাকচারাল ফ্যাট আছে, একটু আগে বলেছি স্টোরড ফ্যাট আছে, এগুলার আবার আছে কিছু হোয়াইট ফ্যাট, কিছু ব্রাউন ফ্যাট। আমার হোয়াইট ফ্যাট ব্রাউন ফ্যাট বলতে একটা কথা মনে পড়লো, ফিজিওলজিতে আমার একটা কোয়েশ্চেন ছিল এরকম যে ব্রাউন ফ্যাট কাদের থাকে। আমরা জানি বাচ্চাদের ব্রাউন ফ্যাটটা থাকে, তাই না? আর অ্যাডাল্টে হচ্ছে হোয়াইট ফ্যাট থাকে, যেটা আমাদের এটিপি প্রডিউস করে, কিন্তু ব্রাউন ফ্যাটটা কিন্তু এটিপি প্রডিউস করে না। এরপর আসি ট্রাইঅ্যাসাইল গ্লিসারলের যে সিনথেস, মানে এটা তো আমরা সিনথেসিস পড়েছি, এবার আসি একটু লাইসিস। হরমোন সেনসিটিভ লাইপেজ বলে একটা এনজাইম আছে, এই হরমোন সেনসিটিভ লাইপেজের প্রেজেন্সে যেটাকে আমার ইনসুলিনটা ইনহিবিট করবে, আর হচ্ছে গ্লুকাগন বা ইপিনেফ্রিন এগুলো হচ্ছে স্টিমুলেট দেয় এই এনজাইমকে। ট্রাইঅ্যাসাইল গ্লিসারলটা হরমোন সেনসিটিভ লাইপেজের প্রেজেন্সে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ব্রেকডাউন হয়, এটা আমরা একটু জানার বিষয়। তো এডিপোজ টিস্যুতে এই রিঅ্যাকশনটা হয়, হরমোন সেনসিটিভ লাইপেজটা এডিপোজ টিস্যুতে থাকে। এগুলো ভাইবা কোশ্চেন। তো আমার আরেকটা ভাইবা কোশ্চেন আছে, যেমন হচ্ছে আমাদের স্যারের ভাইবা একটা প্রিয় কোশ্চেন ছিল যে ডায়াবেটিস মেলিটাসের পেশেন্টের কেন আমাদের ওয়েট লস হয়। কারণ আমরা জানি এই যে আমাদের হরমোন সেনসিটিভ লাইপেজের কথা বললাম না, এই হরমোন সেনসিটিভ লাইপেজটা হচ্ছে আমাদের ওয়েট মানে আমাদের ডায়াবেটিক পেশেন্টদের হরমোন সেনসিটিভ লাইপেজ এনজাইমটা ইনহিবিট করে ইনসুলিন। হ্যাঁ, আমরা জানি নরমালি আমাদের ইনসুলিন তো আমাদের হরমোন সেনসিটিভ লাইপেজ এনজাইমটাকে ইনহিবিট করছে, আর এই এনজাইমটার কারণে আমাদের ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থেকে ফ্যাটি অ্যাসিড হচ্ছে, গ্লিসারল হচ্ছে, তাই না? তো যাদের ডায়াবেটিস থাকে তাদের ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, যার কারণে তাদের এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল গুলো ব্রেকডাউন হয়ে ফ্যাটি অ্যাসিড হতে পারছে না, মানে তাদের অ্যাকুমুলেশন হচ্ছে, যার কারণে তাদের ওয়েট লসটা হয়। এটাই হচ্ছে কি ইনসুলিনের কম ঘাটতি থাকার কারণে আসলে হয়। তো ইনসুলিনের আসলে ক্যাটাবলিক অ্যানাবলিক দুটো ইফেক্টই আছে, আমরা জানি অলরেডি, আমরা কার্বোহাইড্রেট আর ফ্যাট প্রোটিন মেটাবলিজম পড়ে ফেলেছি। এটা একটা ভাইবা কোশ্চেন যে ইনসুলিনের মেটাবলিজমের উপর ইফেক্ট কি। ইনসুলিন হচ্ছে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের জন্য ক্যাটাবলিজম ইফেক্ট, অ্যানাবলিজম ইফেক্ট হচ্ছে ফ্যাটের জন্য আর হচ্ছে প্রোটিনের জন্য, এটা একটু মনে রেখো। এরপর আসি এই যে আমাদের লিপিডকে ব্রেকডাউন করছে হরমোন সেনসিটিভ লাইপেজ, এটা আসলে আমাদের মেনলি লাইপোলাইসিস যে প্রসেসটার কথা বললাম, এটা আসলে লাইপোলাইসিস। হ্যাঁ, এটাও সাইটোপ্লাজমেই হচ্ছে, এবং এটাও এই এনজাইম যেটা হরমোন সেনসিটিভ লাইপেজ, এটাই হচ্ছে আমার রেট লিমিটিং এনজাইম, এবং এখানে কোনো এটিপি ইউজও হয় না, কোনো এটিপি প্রডিউসড হয় না। মেনলি এটা ইনসুলিনের আর হচ্ছে গ্লুকাগনের ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে হয়। এরপর একটা ইম্পর্টেন্ট আসি, এরপর সিনথেসিস অফ কিটোন বডি তোমরা একটু পড়ে নিও। কিটোন বডি সিনথেসিসটাও সহজ, মানে এটা ইম্পর্টেন্ট রিটেন ভাইবার জন্য। এখানে ক্লাসিফিকেশন বা এখান থেকে ভাইবার কোশ্চেন আছে, আমরা জানি যে কিটোন বডি আমরা বেড সাইড একটা টেস্ট আছে যেটা আমরা কিটোন বডির জন্য করি, সেটা হচ্ছে আমাদের সুইট কিটোন, মানে কিটোন বডি যে পাই আমরা, এটা হচ্ছে সুইট একটা স্মেল পাই। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের মাঝে মধ্যে সুইট একটা স্মেল পাই কিটোন বডির জন্য।
তো এখানে আসি কিটোজেনেসিস বলে একটা জিনিস আছে, কিটোন বডি সিনথেসিস যেটাকে আমরা বলছি। দুই ধরনের কিটোন বডি থাকে, এটা ভাইবা কোশ্চেন। এটা প্রাইমারি কিটোন বডি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিটাকে আমরা বলি অ্যাসিটো অ্যাসিটেট, আর সেকেন্ডারিটাকে আমরা বলি বিটা হাইড্রোক্সি বিউটাইরেট বা অ্যাসিটোন। তো এটার কিটোজেনেসিসের সিনথেসিসের স্টেপগুলো তোমরা একটু পড়বা, যে আমরা এই হরমোনাল রেগুলেশন, এটা সাইলেন্ট ফিচারগুলো একটু পড়ে নিই, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে ভাইবাতেও কিছু এখান থেকে শর্টকাট কোশ্চেন জিজ্ঞেস করে। যেমন আমরা জানি এখানে রেট লিমিটিং এনজাইম হচ্ছে এইচএমজি কোয়ে রিডাক্টেস এনজাইম, আর হচ্ছে কি এখানে কোনো এটিপি ইউজ বা প্রোডিউস হয় না কিটোন বডি সিনথেসিসের জন্য। তো এটা স্পন্টেনিয়াসলি হয়, এবং অ্যাসিটোন যেটা বা অ্যাসিটো অ্যাসিডেট থেকে তো আমরা জানি স্পন্টেনিয়াসলি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে অ্যাসিটোন ফর্ম হয়। এটাই আমাদের লাংস দিয়ে এক্সপায়ার্ড এয়ারের সাথে বের হয়ে আসে, যার জন্য আমরা এই সুইট একটা স্মেল পাই, যেটা কিটোনিক স্মেল বা অ্যাসিটোন লাইক স্মেল বলি আমরা পেশেন্ট। এটা আমরা বেডসাইডে আমাদের একটা টেস্ট। তারপরে সেই ফেট অফ দ্য কিটোন বডি, এটাও একটা খুবই রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, অ্যাসিটোনটা মানে আমরা বলেই ফেলছি অলরেডি ইয়ার এর সাথে এক্সপায়ার্ড হয়ে আসে, এবং বিটা হাইড্রোক্সি বিউটাইলেস আর বিউটাইরেট আর হচ্ছে অ্যাসিটো অ্যাসিটেট, যেটা এটা হচ্ছে ইউরিনের সাথে বের হয়ে আসে, মানে লাংস দিয়ে বের হয়ে আসে হচ্ছে অ্যাসিটোনটা, আর বাকি যে দুটো থাকলো বিটা হাইড্রোক্সি বিউটাইরেট আর অ্যাসিটো অ্যাসিটেট, এটা হচ্ছে ইউরিন দিয়ে বের হয়ে আসে। এরপর আসি টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে আসলে আমাদের কি হয়, তারপর মানে কিভাবে বের হয়ে এক্সক্রিয়েটেড হচ্ছে। আমরা জানি টাইপ 1 এ ইনসুলিন যেখানে অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি হয়, সেখানে আমাদের অ্যাসিটোনের লেভেলটা অনেক বেড়ে যায়। আর টাইপ 2 তে আমাদের কিটো অ্যাসিডোসিস হয়, হ্যাঁ, এবং হাইপারগ্লাইসেমিয়া হয়। এখানেও আমাদের হচ্ছে ডিপ ব্রেথ পাই এবং ফ্রুটি অর্ডার অফ দ্য অ্যাসিটোন। এটা আমরা একটা খুব ন্যাসাল ক্যাভিটি, মানে ডায়াবেটিক পেশেন্ট যখন টাইপ 2 ডায়াবেটিস তো রিলেটিভ ডেফিসিয়েন্সি থাকে ইনসুলিনের, তো ওই পেশেন্টগুলো ডিপ ব্রেথ হয়, এবং এই ব্রেথে আমরা যদি একটু খেয়াল করি তাদের ন্যাসাল ক্যাভিটির পাশ দিয়ে ফ্রুটি একটা অর্ডার পাওয়া যায়। আর এটা মেটাবলিক ফুয়েল হিসেবে নিউরনে মাঝে মধ্যে ইউজ হয়, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল ইউজ হয়। আর থায়োফোরেজ এনজাইম বলে একটা এনজাইম আছে, যেটা আমাদের কিটোলাইসিস, আমরা কিটোন বডি ফর্মেশনের সাথে একটু লাইসিসটাও করি, মাসেল এবং লিভারে কিটোলাইসিস এটা আসলে আছে, তোমরা একটু দেখে নিও। তো এই যে কিটোলাইসিস করতে একটা এনজাইম লাগে, এটার মানে রিভার্স করতে এই রিঅ্যাকশনগুলোকে, এটাকে বলে থায়োফোরেজ। এটা আসলে লিভারে অ্যাবসেন্ট থাকে, এর জন্য লিভারে কিন্তু কিটোন বডিটা ইউজ করা যায় না, কিন্তু পেরিফেরাল মাসেলে বা পেরিফেরাল টিস্যুতে এই এনজাইমটা থাকার কারণে আমরা কিটোলাইসিসটা মাসেল বা পেরিফেরাল টিস্যুতে হয়। এরপর আসে একটা টার্ম কিটোসিস। কিটোসিস কখন হবে? যখন আমি কিটোনেমিয়া এবং কিটোন ইউরিয়া দুইটাই পাবো, তখনই হচ্ছে কিটোসিস পাওয়া যায়। কিটোনেমিয়া মানে কিটোন বডি ইনক্রিজড ইন ব্লাড, আর মনে রাখবা মিয়া মানে ব্লাড, আর কিটোনেমিয়া মানে ইনক্রিজ কিটোন বডি ইন ব্লাড, আর ইউরিয়া মানে হচ্ছে ইউরিনে। আর কিটো অ্যাসিডোসিস তখনই বলবো যখন মেটাবলিক অ্যাসিডোসিস হবে ডিউ টু দ্য ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য কিটোন বডি ইন দ্য ব্লাড। এরপর আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কজেস অফ কিটোঅ্যাসিডোসিস, তারপর ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ দ্য কিটোঅ্যাসিডোসিস, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আসি যে আমাদের প্রলং কিটোসিস থেকে আমাদের কিন্তু কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তারপর আমার আনকন্ট্রোল টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস থেকে হতে পারে, ক্রনিক অ্যালকোহলিক পেশেন্টদের হতে পারে, তারপর পারসিস্টেন্ট ভমিটিং হতে পারে, হাইপারএমেসিস গ্র্যাভিডিয়ারামে হতে পারে। যারা একটু ভালো মার্কস পাইতে চাও তারা কিন্তু এই মেকানিজমগুলো, প্রত্যেকটা যে কজ বলছি কেন হচ্ছে, এই মেকানিজমটা একটু পড়ে নিবা সুন্দর করে। এটা রিটেনের মাঝে মধ্যে চলে আসে, মানে কি কি ফ্যাক্টর রেসপন্সিবল ফর কিটোঅ্যাসিডোসিস বা কিটোলাইসিস। আর মাঝে মধ্যে ভাইবাতে যাদের একটু ভালো মার্কস দিতেছে তাদেরকে এই প্রশ্নটা করে, কমনলি করে। এরপর আসি কোলেস্টেরল মেটাবলিজমে। কোলেস্টেরল টার্নওভারটা আমাদের লাগবে, আমাদের অ্যাভারেজ 1 মিলিগ্রাম কোলেস্টেরল ইনপুট হয়, এবং তার মধ্যে ডায়েটারি সোর্স কতটুকু 500 মিলিগ্রাম, আর বাকিটা হচ্ছে এন্ডোজেনাস সোর্স। আর কোলেস্টেরল আউটপুটও এরকম 1 মিলিগ্রাম পার ডে। আমরা জানি আউটপুটটা হচ্ছে ফিসেসের মাধ্যমে হয় বাইল অ্যাসিডের ফর্মে, আবার স্টেরলের মাধ্যমে হতে পারে, এটাও ফিকাল স্টেরলের মাধ্যমে। আর স্কিন ডিসকর্মেশন, মানে স্কিনে আমাদের কিছু কোলেস্টেরলের প্রিপারেশন থাকে, ওই স্কিনের ডিসকর্মেশন হওয়ার সময়ও হয়েছে। কোলেস্টেরলের ডায়েটারি সোর্স লাগবে, কোলেস্টেরলের ফাংশন লাগবে, স্যালিয়েন্ট ফিচার লাগবে। শুধু স্টেপগুলো আমি একটু বলি। প্রথমে এই সিনথেসিস অফ এইচএমজি কোয়ে এইচএমজি কোয়ে হবে, সেটা একটা 3 অ্যাসিটাইল কোয়ে এখানে অ্যাড করে আমরা 6 কার্বন একটা এইচএমজি কোয়ে পাই, 3টা অ্যাসিটাইল কোয়েকে একসাথে অ্যাড করে। হ্যাঁ, এবং এটা পরে আমাদের ফর্মেশন অফ একটা 6 কার্বন কম্পাউন্ড, সেটাও 6 কার্বন, এটা হচ্ছে মেভালোনেট। তারপর আমাদের আইসোপ্রেনয়েড ইউনিট, এটা হচ্ছে 5 কার্বন, কারণ এখানে একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে যাচ্ছে। তারপর আমাদের স্কোয়ালিনের সিনথেসিস হয়, যেটা 30 কার্বন। 6টা আইসোপ্রেনয়েড ইউনিট মিলে একটা স্কোয়ালিন ফর্ম হয়।
এবং স্কোয়ালেন থেকে আলটিমেটলি 30 কার্বন স্কোয়ালেন থেকে আমার 27 কার্বন কোলেস্টেরল ফর্ম হয়। এখানে রেট লিমিটিং এনজাইমটা কি HMG কোয়ে রিডাক্টেস, এবং এটা কি ইনসুলিন স্টিমুলাস দিবে। এটা রেট রেগুলেটিং স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, যে HMG কোয়ে বা HMG কোয়ের একটা নাম হচ্ছে বিটা হাইড্রোক্সি বিটা মিথাইল গ্লুটারাইল কোয়ে, এটাও ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখান থেকে মেভালোনের যে হচ্ছে এখানে ইন প্রেজেন্স অফ HMG কোয়ে রিডাক্টেস, এই এনজাইম এই স্টেপটাকে আমরা বলি রেট লিমিটিং স্টেপ। কারণ যাদের কোলেস্টেরল লেভেলটা বেশি থাকে, মানে তাদেরকে আমরা কোলেস্টেরল সিনথেসিস করতে দিব না বলে ভাবি, তাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এই HMG কোয়ে রিডাক্টেস এনজাইমটাকে কিছু ওষুধের মাধ্যমে আমরা ইনহিবিট করে রাখি। এই ওষুধগুলো যারা একটু ভালো মার্কস পেতে চায়, যাদের ভাইবা একটু ভালো হয়, তাদেরকে জিজ্ঞাসা করে। এই ওষুধগুলো কিছু স্ট্যাটিন গ্রুপের ড্রাগ থাকে, যেমন মেভাস্ট্যাটিন, লোভাস্ট্যাটিন, এগুলা হচ্ছে HMG কোয়ের কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে। আর রেগুলেশন অফ কোলেস্টেরলটা ডিটেইলসে লাগে ভাইবার জন্য, রিটেনের জন্য মাঝে মধ্যে লাগে, যেমন ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে রেগুলেটেড হয়। তারপর তোমার রেগুলেটেড হয় হচ্ছে হরমোনাল রেগুলেশনের মাধ্যমে, কিছু HMG কোয়ে রিডাক্টেসের কিছু জেনেটিক ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমরা এটাকে সিনথেসিসটাকে কমাই দিতে পারি, আবার ইনহিবিশন করতে পারি ড্রাগ দিয়ে, যেটা বলছিলাম। তো এই ছিল মোটামুটি কোলেস্টেরল। এরপর আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশন যদি বলতে যাই, বিটা অক্সিডেশনটা আমরা জানি অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড ইন হুইচ 2 কার্বন ইউনিট গুলাকে আমরা ক্লিভ করব সিকোয়েন্সিয়ালি, মানে সাকসেস কার্বনিল এন্ড থেকে আমরা একটা ফ্যাটি অ্যাসিডের কার্বনিল এন্ড থেকে 2টা করে কার্বন সিকোয়েন্সিয়ালি ভাঙতে থাকবো, এবং সেটার সাথে আমরা একটা করে অ্যাসিটাইল কোয়ে তার মানে পাবো। এবং এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। আসলে পুরো মাইটোকন্ড্রিয়া বললে ভুল হবে, এটা শুরু হয় হচ্ছে আমার সাইটোপ্লাজমে, তারপর মাইটোকন্ড্রিয়াতে চলে আসে। এটা স্টেপ গুলা, কম্পার্টমেন্ট গুলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টেপ ভালো মতো পড়বা। এখানে একটা শাটল আছে, কার্নিটিন শাটল। এই কার্নিটিন শাটলটা শর্ট নোটের জন্য খুবই ইম্পর্টেন্ট, বা যারা একটু ভালো মার্কস পেতে চাও ভাইবা তাদের জন্য ইম্পর্টেন্ট। আর সুন্দর করে বিটা অক্সিডেশনটা আঁকা শিখবা, যেমন করে বলেছিলাম ইউরিয়া সাইকেলটা খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনি। আর এখান থেকে আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটিপি ক্যালকুলেশন। এটিপি ক্যালকুলেশন যদি বলি, এটিপি ক্যালকুলেশনে আমরা জানি 16টা কার্বন ফ্যাটি অ্যাসিড থেকে আমরা একটা ফর্মুলাতে করি, সেটা হচ্ছে গিয়ে আর নাম্বার অফ টার্মস বের করি, মানে একটা অড নাম্বারের জন্য একটা নাম্বার অফ টার্মস আর ইভেন নাম্বারের জন্য একটা নাম্বার অফ টার্মস থাকে। আমরা জানি যেটা হচ্ছে আমার ইভেন নাম্বার, সেটা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারি, যে 8 কার্বনের একটাই, তার মানে হচ্ছে গিয়ে এখানে 7 বার, মানে ফর্মুলাটা হচ্ছে এরকম যে নাম্বার অফ টার্মস ইকুয়ালস টু n/2 মাইনাস 1। এনটা হচ্ছে নাম্বার অফ কার্বন, মানে একটা 16 কার্বনের ফ্যাটি অ্যাসিডের কয়টা টার্ন হবে বিটা অক্সিডেশনে, সেটা হচ্ছে এই কোশ্চেন। এগুলো হচ্ছে ভাইভাতে আস্ক করে, এই হিসাবটা আর লাগে তোমার এমসিকিউতে। তো একটা 16 কার্বনের ফ্যাটি অ্যাসিড, সেটা পামিটিক অ্যাসিড, সেখানে আমার নাম্বার অফ টার্মস হবে n, মানে এখানে 16 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে 8 মাইনাস 1 মানে 7 টার্ন হবে। 7 বার বিটা অক্সিডেশন হবে। 7 বার বিটা অক্সিডেশন হলে যেটা হবে, এখানে বিটা অক্সিডেশন থেকে আমরা জানি যেই কয়বার বিটা অক্সিডেশন হবে সেই কয় সংখ্যক FADH2 পাবো, এবং সেই কয় সংখ্যক NAD পাবো, এবং যে কয়বার বিটা অক্সিডেশন হচ্ছে তার থেকে একটা বেশি অ্যাসিটাইল কোয়ে পাবো। মানে যদি 7 বার বিটা অক্সিডেশন হয়, আমি 8টা অ্যাসিটাইল কোয়ে পাবো, 7টা FADH2 পাবো, 7টা NADH পাবো। এখন আমরা জানি একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমার TCA সাইকেলে 12টা ATP হয়, তার মানে এবার আমার এনার্জি ক্যালকুলেশন হবে 8 × 12 প্লাস 7 FADH2 পেলাম, তাই না? একটা FADH থেকে আমরা 2টা ATP পাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে, প্লাস 7 × 2 মানে 14টা, প্লাস আর ছিল হচ্ছে 7টা NADH, তাই না? 7টা NADH এর সাথে ছিল একটা NADH থেকে আমরা 3টা করে ATP পাই, তাহলে 3 সাথে 21টা। এই 3টাকে যোগ করে আমি যে ATP পাচ্ছি সেটা আমার ATP প্রোডাকশন। কিন্তু মনে রাখতে হবে, আমার বিটা অক্সিডেশনে এই যে আমি ATP প্রোডাকশনটা বের করলাম, এটা কিন্তু নেট ATP প্রোডাকশন না, এখান থেকে 2 মাইনাস করতে হবে। তার কারণ আমরা জানি ফ্যাটি অ্যাসিড কে অ্যাক্টিভেশন যেটা আমার সাইটোপ্লাজমে করা লাগে, ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসাইল কোয়ে করতে হয়, যেটা অ্যাক্টিভেশন বলি। এখানে কিন্তু আমার 2টা ATP ইউজ আপ হয়ে যায়, তাই আমি এখান থেকে যা পাবো তার থেকে 2টা বাদ দিয়ে, ধর আমি 131টা ATP পেয়েছিলাম, একটা 16 কার্বন হিসাব করছিলাম, তো 131টা থেকে আমার 2টা কমিয়ে তারপর যেটা পাচ্ছি, মানে 129টা ATP আমার নেট ATP। ঠিক একইভাবে তুমি হচ্ছে গিয়ে 16 কার্বন, 20 কার্বন, 18 কার্বন সব হিসাব করতে পারবা। এটা তোমার ইভেন নাম্বারের জন্য ছিল। আর অড নাম্বারের ক্ষেত্রে একইভাবেই তুমি কিন্তু করতে পারবা, খালি এখানে পার্থক্য হচ্ছে আমি যে 2টা কার্বন পুরোটা যোগ বের করে আমি টোটাল এক্সপেন্ডিচার যেটা পেয়েছিলাম না, ধরো যা পাই হিসাব করে, সেখান থেকে আমার আরো 6টা ATP যোগ করতে হবে। কারণ আমরা জানি একটা প্রোপাইনাল কোয়ে
মানে যেটা হচ্ছে অড নাম্বার, মানে 17 কার্বনের একটা ফ্যাটি অ্যাসিড বা একটা 15 কার্বনের একটা ফ্যাটি অ্যাসিড, এখান থেকে হবে কি ভাঙতে 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 কমতে কমতে একটা হচ্ছে আমি অ্যাসিটাইল কোয়ে পাবো, একটা প্রোপিওনাইল কোয়ে পাবো। প্রোপিওনাইল কোয়েটা 3 কার্বন কম্পাউন্ড, এবং এই প্রোপিওনাইল কোয়ের থেকে আমার কি হবে সাকসিনাইল কো হবে। মানে আগে আমার অ্যাসিটাইল কোয়েটা ডিরেক্টলি টিসি সাইকেলে ঢুকছিল, তার জন্য আমি একটা অ্যাসিটাইল কোয়ে বেশি পাচ্ছিলাম। আর এখানে হবে কি একটা প্রোপিওনাইল কোয়ে পাচ্ছি, মানে একটা 3 কার্বন কম্পাউন্ড, যেটা আমার সাকসিনাইল কোয়ের মাধ্যমে টিসিএস সাইকেলে ঢুকে 6টা এটিপি প্রোডাকশন করছে। মানে আমি একটা প্রোপাইনাইল কোয়ে থেকে 6টা এটিপি পাচ্ছি। তো আগের হিসাবই থাকবে 17 কার্বনের ক্ষেত্রে ইভেন নাম্বার হিসাব থেকে থাকবে, এবং এখানে হবে কি যেই কয়বার টার্নটা তো আমরা হিসাব করতেই পারবো n-1, তাই না? এখানে যে টার্নটা হিসাব করবো, আগে বলেছিলাম n/2-1, আর এখানে হিসাবটা হবে n-1। হ্যাঁ, n-1 প্রথমে করে নিব। ধরো 17 কার্বন, তো আমি এখানে n-1 করলে আমার 16 কার্বন থাকলো। এই 16 কার্বন করে নিলাম এটাকে। এখন আমি এটাকে ইভেন নাম্বার হিসাবে ফেলবো, মানে আমার এখানে 16 ডিভাইডেড বাই 2, n/2-1, তার মানে 7টা আমার টার্ন হলো। 7 বার বিটা অক্সিডেশনের সাইকেলটা আমার হবে। 7 বার হইলে 7টা অ্যাসিটাইল কোয়ে পাবো। অন্যান্য সময় কিন্তু যদি এটা একটা ইভেন নাম্বারের হতো, মানে এটা যদি সত্যি সত্যি একটা ইভেন নাম্বার হতো, তাহলে কিন্তু 7 বার বিটা অক্সিডেশন করলে কিন্তু আমি 6টা অ্যাসিটাইল কোয়ে পাইতাম। সরি, 7 বার বিটা অক্সিডেশন করলে কিন্তু আমি 8টা অ্যাসিটাইল কোয়ে পাইতাম, কিন্তু এখানে কিন্তু একটা কম অ্যাসিটাইল কোয়ে পাবো। এই যে বলছিলাম একটা অ্যাসিটাইল কোয়ে থেকে প্রোপাইনাইল কোয়ে হয়ে যায়, তো একটা অ্যাসিটাইল কোয়ে আমি এখানে কম পাবো। তার মানে অড নাম্বারে যখন আমার বিটা অক্সিডেশন হবে, তখন 7 বার বিটা অক্সিডেশন হইলে আমি 7টা অ্যাসিটাইল কোয়ে পাবো, একটা প্রোপাইনাইল কোয়ে পাবো, 7টা এফএডি পাবো, রিডিউসড এফএডি পাবো, আর 7টা রিডিউসড এনএডি পাবো। ঠিক এভাবে হিসাব হবে, এবং একটা আগের মতোই সেম হিসাব, শুধু একটা প্রোপাইনাইল কোয়ে যেটা বলছিলাম, এই একটা প্রোপাইনাইল কোয়ে তোমার 6টা এটিপি দিবে, আবার একটা অ্যাসিটাইল কোয়ে 7টা এটিপি দিবে, একটা এফএডি 2টা দিবে, একটা এনএডিএস থেকে 3টা দিবে। এই হিসাব করে গুণ করে জাস্ট যোগ করে দিবা, যেটা হলো সেটা হচ্ছে আমার টোটাল এটিপি পেলাম। হ্যাঁ, এখন আসি এক্সপেন্ডিচার। আগে কিন্তু আমি 2 মাইনাস করেছিলাম, কারণ আমার এক্সপেন্ডিচারটা কম ছিল, কিন্তু মানে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিড কোয়ে এটার সাথে 2টা এটিপি খরচ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে ওইটা তো হইলই, সেই সাথে এই যে আমি প্রোপাইনাইল কোয়ে থেকে আমি যে সাকসিনাইল কোয়ে বানাইলাম, মানে আমি টিসিএস সাইকেলে ঢুকাইলাম, তখন আমার একটা এটিপি খরচ হয়ে গেল। তার মানে আমার এখানে 3টা এটিপি খরচ হচ্ছে একটা অড নাম্বারের ক্ষেত্রে। অড নাম্বারটা একটু ঝামেলার, কিন্তু এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। আর যারা একটু ভালো করতে চাও তাদের এই ক্যালকুলেশনটা সুন্দর করে বুঝে বুঝে করতে হবে। মানে সেটা ভাইবা বোর্ডে কিন্তু তোমাকে পেন্সিল দিয়ে দিবে বা একটা কলম দিয়ে দিবে, কাগজ দিয়ে দিবে, বলবে এত কার্বনের জন্য তোমার কতটা। অনেকে আছে খুব ভালো মুখস্থ করতে পারে, দেখা যায় সব নাম্বার মুখস্থ করে চলে গেল যে এটার জন্য এত, এটার জন্য এত। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিচাররা কিন্তু এটা দেখে তুমি বুঝেছো কিনা। যে একই কোশ্চেন, যেমন ধরো জিজ্ঞাসা করবে যে একটা ইভেন নাম্বারের ক্ষেত্রে তুমি কয়টা টার্ন দিচ্ছ, আর প্রত্যেকটা টার্নে কেন অ্যাসিটাইল কোয়ের সংখ্যা এরকম, আর অডের ক্ষেত্রে কেন হচ্ছে গিয়ে তোমার অ্যাসিটাইল কোয়ে তার থেকে একটা বেশি হচ্ছে, ইভেনের ক্ষেত্রে ওই একটা অ্যাসিটাইল কোয়ে কি হচ্ছে, মানে কম কেন, তখন আমাদের বলতে হয় যে এই প্রোপাইনাইল কোয়ে হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। ঠিক তেমনি ভাবে কারেন্ট শাটলটা একটু একটু জেনে রেখো, এটা কিন্তু তোমার শর্ট নোটের জন্য লাগে। যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, তো আমরা আর না বাড়াই, লাইপোপ্রোটিন মেটাবলিজমটা আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন যখন পড়বো তখন ইনশাআল্লাহ বলবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে আপনি কিন্তু আমাদেরকে এত সুন্দর একটা লাইভ রিভিউ সেশন উপহার দিয়েছেন। আর হ্যাঁ, এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের বায়োকেমিস্ট্রি রিভিউ সেশন। আশা করি আপনারা সবাই অনেক উপকৃত হয়েছেন। অনেকের অনেক ধরনের সমস্যা ছিল, এবং যাদের সমস্যা ছিল আশা করি আপু সবার সমস্যার সমাধান করে দিতে পেরেছেন। আবারও ধন্যবাদ জানাতে চাই আপুকে। আপু, আপনি এত সুন্দর করে আমাদেরকে এত গুছানো তথ্যবহুল একটা রিভিউ সেশন উপহার দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, শুভরাত্রি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। যারা যারা আমাদের এই সেশনটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা এই সেশনটা মিস করেছেন, এছাড়াও আমাদের অনার্স প্রাপ্ত আপুর, মেধাবী আপুর যে অ্যানাটমি সেশন বা বায়োকেমিস্ট্রি সেশন যারা মিস করেছেন,